সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ধারাবাহিক যে আমাদের ফিজিক্সের এনসিটিভি কোয়েশ্চন সলভিং ক্লাসে। সো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেকেন্ড পরে, সেটা হচ্ছে পরমাণুর মডেল। হ্যাঁ, সো পরমাণুর মডেলে আমরা কি কি আলোচনা করতে পারি সেটা একটু আমরা একটু দেখি। তো এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ছোট একটা চ্যাপ্টার, কিন্তু আসলে এখানে অনেক কিছু আলোচনা করার সুযোগ আছে, অনেক কিছু আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো আসলে আপনাদের মেডিকেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা যে কোনো অ্যাডমিশন টেস্টে আসলে এগুলো খুব বেশি এফেক্ট করবে। সো আমরা কীভাবে দেখবো যে ক্যালকুলেটার ছাড়া আসলে এখানকার ম্যাথগুলো সলভ করা যায়, এবং এখানে আপনাদের বড় একটা প্রবলেম হচ্ছে ভাই ক্যালকুলেটার ছাড়া কীভাবে লনের ফাংশনগুলোকে আসলে মডিফাইড করতে হয় সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করবো। তো দেখি আমরা আসলে কী কী আলোচনা আজকে আছে। তো অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সেখানে দুইটা পার্টি আসলে থাকবে। সেখানকার ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসলে হয় যে আপনার কতটুকু অর্ধায়ু হবে বা কতক্ষণ পর ভেঙে যাবে, হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেনগুলো, এবং পাশাপাশি অনেক কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এখানে আসে। এবং এখানে কিন্তু কেমিস্ট্রির সাথে একটা কোলাবোরেশন হয়, যে পরমাণু নিয়ে আইসোটোপ এগুলো নিয়ে আলোচনা হয়। সেই জন্য আসলে কেমিস্ট্রির সাথে যেগুলো কোলাবোরেশন হয় সেগুলো আমরা একটু দ্রুত হয়তো সলভ করবো। পাশাপাশি যেগুলো ম্যাথমেটিক্যাল ইস্যু হবে, বিশেষ করে আপনার যেগুলো ক্যালকুলেশনের প্রবলেম হবে সেগুলো নিয়ে আসলে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। সো প্রথমে হচ্ছে আমরা প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের যে বইয়ের যেই এমসিগুলো আছে সেগুলো মানে সলভ করবো। এবং একটা জিনিস আমি একটু আপনাদের অ্যাড করে দিই, অনেক কোয়েশ্চেন হয়তো আপনাদের কাছে মিসিং মনে হয়তো, দেখবেন যেগুলো একটু বহুপদী টাইপ, অনেক চিত্র আকারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে কোনো আসলে ইফেক্ট করবে না। ওকে, সো প্রথম যে কোয়েশ্চেনটা আছে বলছে বোরের যে মডেলগুলো আছে, আমরা জানি রাদারফোর্ডের মডেল, বোরের পরমাণু মডেল, বিভিন্ন শিকার্যগুলো আছে, শিকার্যজনিত কোয়েশ্চেন বলছে যে আমাদের যে ইলেকট্রনের কৌণিক বেগের যে শিকার্য, সেই সূত্র আমরা নিশ্চয়ই সবাই জানি, সেটা হচ্ছে L = NH / কত টোয়াইস পাই। হ্যাঁ, এবং এখানে পরীক্ষা এটাতে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন পরীক্ষা, সেটা হচ্ছে যে n এর মানটা দেওয়া থাকে যে কততম কক্ষপথ, সেক্ষেত্রে ওই কক্ষপথ বসায় কিন্তু তার কিন্তু কৌণিক ভরবেগ কিন্তু বের করে নিয়ে আসতে হয়। তো আমাদের কৌণিক ভরবেগের আবার বেশ কিছু ইকুয়েশন আমরা শিখে আসছি, L = RP শিখে আসছি, মনে আছে কিনা আপনাদের। আবার P = কি জানি আমরা, P = mb, এই জন্য সূত্রটা mb আরও লেখা যায়। আবার আমরা V = কি জানি ওমেগা, এগুলো আছে বলা ভিজে আমরা পড়ে আসছি, সেখানে লেখা যায় কি ওমেগা কি r²। হ্যাঁ, এবং এটা এককটা খুব গুরুত্বপূর্ণ, কেজি মিটার স্কোয়ার কি পার সেকেন্ড। হ্যাঁ, এবং এই এককটা হচ্ছে আলটিমেটলি প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, যে মানটা আছে 6.634 × 10⁻³ জুল সেকেন্ড, এই এককের সাথে এটার মিল আছে। হ্যাঁ, সো পরীক্ষায় মাথায় রাখবেন যে কৌণিক ভরবেগের সাথে আর কার মিল আছে, সেটা হচ্ছে এটাকে জুল সেকেন্ডও লেখা যাবে, এটাকে লেখা যাবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এখানে এই ইনফরমেশনগুলো মাথায় রাখবেন। এটার এককটা মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, মাত্রাটা হচ্ছে ml² T⁻1। সো আমি যে সাইড যে তথ্যগুলো দিলাম এগুলো একটু ভালোই মাথায় রাখবেন। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, হ্যাঁ, রাদারফোর্ডের সেই বিখ্যাত পরীক্ষা কে করেন আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার সুযোগ নেই। পাশাপাশি থমসনের কি, থমসনের হচ্ছে কি স্মিথ পুডিং মডেল, বোরের পরমাণু মডেল, এবং কুরি কি করছেন, কুরি হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ, যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল যখন আমরা প্রাকৃতিতে রাখবো, এবং কোন মৌলগুলোকে, যেগুলোর পারমাণবিক সংখ্যা প্রায় কত 84+, এগুলোকে যখন প্রাকৃতিতে রাখবো তখন এগুলো ভাঙা শুরু করবে। তো ভাঙলে এখান থেকে 3টা রশ্মি নির্গত হয়, সেটা কি আলফা, বিটা আর হচ্ছে কি গামা। হ্যাঁ, সো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন হচ্ছে বিজ্ঞানী কুরি, এবং তিনি একমাত্র বিজ্ঞানী যে হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোথ পার্টে তিনি হচ্ছে নোবেল পেয়েছেন। সো এটা একটু আমরা আলোর মাথায় রাখবো। দেন কি বলছে ভাই, হাইড্রোজেনের পরমাণুর ভূমি শক্তি স্তর, দ্যাটস মিন হচ্ছে 1 নম্বর শেলে তার শক্তির মানটা কেমন হবে, সেই ক্ষেত্রে সূত্র আমরা জানি যে En = E1 / কত n²। হ্যাঁ, E1 / n²। হ্যাঁ, যদি হাইড্রোজেনের কথা বলে দিছে সেক্ষেত্রে আমাদের জেডটা হিসাব করা লাগে না, কারণ জেড এর মানের ক্ষেত্রে 1। কিন্তু যদি মেন সূত্রটা আমি বলি, তাহলে E1 = মাইনাস বা E1 / n² ইনটু হচ্ছে z²। যেহেতু এখানে z এর মানটা হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে জেডটা আমরা কাউন্টিং করি না, এই জন্য সরাসরি সূত্র আমরা এটাই লিখতে পারি। তো যেহেতু প্রথম শক্তি স্তরের মানটা আমরা নিশ্চয়ই জানি, n এর মানটা তাহলে 1 হবে, তাহলে আলটিমেটলি লেখা যাবে E1 = আলটিমেটলি 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা সরাসরি মাথায় রাখাটাই সবচেয়ে ভালো। সো E1 এর মানটা মুখস্থ রাখলে আপনি যে কোনো কক্ষপথের মানটাও কিন্তু সহজে মনে রাখতে পারবেন। যেমন এই যে পরের কোয়েশ্চনটা বলছে যে প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনের মোট শক্তি যদি এত হয়, তাহলে দ্বিতীয়টার মান তাহলে কত হবে। তাহলে সেম ইজি সূত্রটা ইউজ করেন যে En = উপরে হচ্ছে E1 / নিচে কত n²। হ্যাঁ, n², তাহলে কত দ্বিতীয় কক্ষপথ বলছে না ভাই। তো দ্বিতীয় কক্ষপথ মানে আলটিমেটলি কত, E1 এর মান হচ্ছে ভাই 13.6, আর দ্বিতীয় কক্ষপথ 2 × 4, তাহলে আলটিমেটলি কত -3.4 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, আনসার হচ্ছে -3 ইলেকট্রন ভোল্ট। এটা আলটিমেটলি যে কোনো কক্ষপথের জন্য পরীক্ষায় চাইতে পারে আপনাকে। নেক্সট আমরা একটু পরেরটা একটু দেখার চেষ্টা করি। যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয়, তাহলে বলছে তখন কি আসলে হবে। সো প্রথমে মাথায় রাখতে যে বিটা কণা কেন নির্গত হয়, এটা পরীক্ষা আসতে পারে যে কেন বিটা হয়। এটা বেসিক্যালি হয় দুর্বল নিউক্লিয় বলের জন্য। কিসের জন্য? এটা বেসিক্যালি হয় দুর্বল নিউক্লিয় বলের জন্য। এখন আসলে যে বিটা কণা হলে কি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা জানি যে এই যে তিনটা যে মানে যখন তেজস্ক্রিয় রশ্মি থাকে তখন 3টা কণা নির্গত হয়, আলফা, বিটা, গামা। আলফা মানে আমরা জানি হিলিয়াম নিউক্লিয়াস, এবং বিটা মানে হচ্ছে আলটিমেটলি কি বুঝি আমরা, বিটা মানে কি নিউট্রনের একটা পরিবর্তিত বা ইলেকট্রনের একটা পরিবর্তিত রূপ। হ্যাঁ, সো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আলফা নির্গত হবে তখন আলটিমেটলি তার পারমাণবিক সংখ্যা 2 কমবে, আর 4 কমবে কি তার ভর সংখ্যা। কিন্তু যদি বিটা নির্গত হয়, তাহলে মাথায় রাখবেন যে তার পারমাণবিক সংখ্যা কিন্তু 1 কিভাবে বৃদ্ধি পেয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন যে তার পারমাণবিক সংখ্যা কিভাবে 1 বৃদ্ধি পাবে। তার কথাটা কি বললাম, আলফা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 কমবে।
এগুলো হচ্ছে কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে এবং ভর সংখ্যা 4 কমবে, কিন্তু বিটা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 কি বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেটলি পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাওয়া আলটিমেটলি, তাহলে এটা আনসার হবে কি, যেহেতু বিটা নির্গত হচ্ছে তাহলে পারমাণবিক সংখ্যা কি পাবে, 1 বৃদ্ধি পাওয়া যাবে। নেক্সট বলছি কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধয় এবং গড়ের মধ্যে বেসিক্যালি সম্পর্কটা কেমন। তাহলে অর্ধয়কে আমরা বেসিক্যালি প্রকাশ করি হচ্ছে টি হাফ দিয়ে, ওকে আচ্ছা টি হাফ দিয়ে প্রকাশ করি, এবং আমরা গড়াইকে প্রকাশ করি হচ্ছে কি টাও চিহ্নটা দিয়ে। তাহলে এর সম্পর্ক হচ্ছে 0.693 ইন্টু কত টাও। হ্যাঁ, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে অর্ধয়ের সাথে গড়াইয়ের সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক। হ্যাঁ, এবং পরীক্ষা অনেক সময় আসে যে এটার অনুপাতটা তাহলে কি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টি হাফ ডিভাইড বাই টাও ইকুয়াল টু কত 0.693। এটাই হচ্ছে তার কি অর্ধয় এবং গড়াইয়ের মধ্যে অনুপাত। হ্যাঁ, সো পরীক্ষা দুইটা কোশ্চেন আসতে পারে, তাহলে আলটিমেটলি সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক এবং তার অনুপাতটা হচ্ছে কত 0.693, বা এটাকে আমরা বলে থাকি কত লন 2। এটাও পরীক্ষা কিন্তু অনেক সময় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা নেক্সট আমরা পরে একটু ম্যাটার দেখি কি বলছে ভাই, এবিসি তিনটি তেজস্ক্রিয় মূল্যের অর্ধেও দেওয়া আছে, সেই ক্ষেত্রে বলছে যে তাদের ক্ষয় ধ্রুবকের মানগুলা দেওয়া আছে, এবং একটা ক্রম দেওয়া আছে। যে ক্ষয় ধ্রুবকের ক্ষেত্রে কি দেওয়া আছে, যে ল্যামডা এ বড় কার থেকে বি এন্ড কে সবচেয়ে ছোট কে ল্যামডা সি। তাহলে বলছে সময়ের ক্ষেত্রে বা অর্ধের ক্ষেত্রে কোনটা সঠিক আমাদের। তো আমরা জানি অর্ধের সূত্রটা কি, অর্ধের সূত্র হচ্ছে ভাই লন 2 ডিভাইড বাই কত ল্যামডা, অথবা লেখা যায় কি 0.693 ডিভাইড বাই কত ল্যামডা। তাহলে খেয়াল করেন যে টি হাফের সাথে ল্যামডা সম্পর্ক কেমন কেমন ভাই, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে আলটিমেটলি এখানে কি হয়ে যাবে, ঠিক উল্টা হয়ে যাবে না, তার ক্ষেত্রে কি হয়ে যাবে, আগে সি আসবে এবং এ পরে আসবে, আগে সি আসবে এবং এ কি পরে যাবে। তখন বলছে ভাই নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়। আমরা একটু আগে বলেছিলাম তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তিনটা, একটা হচ্ছে আলফা বিটা গামা। হ্যাঁ, এবং পরীক্ষা যদি আসে যে কোনটার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, কি ক্ষমতা ভাই, আয়নায়ন ক্ষমতা। তাহলে আয়নায়ন ক্ষমতা মানে কি, কার ছেড়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু বলছিলাম আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে হিলিয়াম কটা থাকতে পারে, প্রায় 2টা প্লাস, এবং বিটা কি একটা কি ভাই, আলটিমেটলি এক্ষেত্রে মাইনাস, যেহেতু তাহলে আলটিমেটলি সে তার এক সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে বিটা হচ্ছে কি মাইনাস, আমরা বলছিলাম ইলেকট্রন, আর গামা হচ্ছে একটা ভরহীন রাশি। তাহলে পরীক্ষা যদি আসে কার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, আনসার হবে সবার আগে আলফা, দেন বিটা, দেন কি গামা। কিন্তু পরীক্ষা যদি আসে ভাই বেদন ক্ষমতা কার বেশি, তাহলে আনসার হবে কি গামা বিটা দেন কি আলফা। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে এইগুলোর মধ্যে পড়তেছে না কোনটা, সেটা হচ্ছে ভাই এক্স রে রশ্মি পড়তেছে না। এবং এই ব্যাপারগুলো নিয়ে মানে বেসিক্যালি কি আলোচনা করেন, বিজ্ঞান হচ্ছে কুরি। হ্যাঁ, কুরি, মাদাম কুরি এবং পিরি কুরি নিশ্চয়ই নাম আমরা শুনেছি, তারা হচ্ছে স্বামী স্ত্রী। সো যারা হচ্ছে এই কাপল, যারা হচ্ছে দুই পাশেই নোবেল পেয়েছেন। দেন আসেন যে তেজস্ক্রিয় সূত্রটা আসলে কি জানি, আমরা সবাই জানি যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা। সেটাকে আমরা চাইলে একটু কনভার্ট করে এরকম লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা সি। সো উভয় পক্ষে যদি আমরা লন অ্যাড করে দেই, তো লন n বাই n নট ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা টি। সো আমরা অনেক সময় এই সূত্র দিয়ে পরীক্ষা দেখবো যে ম্যাথ কিভাবে করতে হয় এবং সেভাবে শর্টকাটে সেটা করতে, সেটা নিয়ে আমরা আলোচনা আসলে করবো। সেই মুহূর্তে আমরা এই পর্যন্তই মনে রাখি, এটা হচ্ছে ক্ষয়ের সূত্র। দেন বলছে নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা সমান। হ্যাঁ, নিউট্রিয়ন এবং প্রোটনের সংখ্যা কোথায় সমান বলেন তো। আলটিমেটলি দেখেন যে প্রোটন মানে কি পারমাণবিক সংখ্যা তাহলে 2, এবং নিউট্রন মানে কি 4 - 2, তার মানে আলটিমেটলি কি নিউট্রন এবং প্রোটনের সংখ্যা সমান কোথায়, এখানে হিলিয়ামে। হ্যাঁ, সো একটা যে কোনো মৌলকে যদি আমরা এভাবে প্রকাশ করার চেষ্টা করি, এটা হচ্ছে আলটিমেটলি তার কি ভর সংখ্যা, এটা তার কি পারমাণবিক সংখ্যা। আর আলটিমেটলি নিউট্রন সংখ্যা মানে কি ভাই, ভর সংখ্যা মাইনাস কি পারমাণবিক সংখ্যা। সো দেখা যাচ্ছে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে এই মানটা পাওয়া যাচ্ছে। নেক্সট কি ভাইয়া, যে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়ানে কত কি, বা নিউক্লিয়ানে কি আছে। হ্যাঁ, নিউক্লিয়ার মানে কি আলটিমেটলি যেটাকে আমরা বলি তার দুইটার যোগফল, কিসের যোগফল, প্রোটন সংখ্যা এবং কি, এটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি প্রোটন সংখ্যাকে যদি জেড দিয়ে প্রকাশ করা হয় এবং নিউট্রন সংখ্যা যদি এ দিয়ে প্রকাশ করা হয়, এটা আলটিমেটলি কি ভর সংখ্যা বা নিউক্লিয়ান সংখ্যা। তাহলে 11 আর আলটিমেটলি হচ্ছে কি 12, যোগ করলে 23, বা এখানে উপর 23ই আছে। সো আলটিমেটলি কত তার নিউক্লিয়ান সংখ্যা হচ্ছে কত 23। তারপর পরের কোশ্চেনটা কি বলছে ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন শর্টকাটে যে আর এন ইকুয়াল টু R1 ইন্টু হচ্ছে n স্কোয়ার। তাহলে বলতে পারেন ভাই R1টা আসলে কি, R1টা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধ, এবং সেই মানটা একটু মুখস্থ রাখবেন। তার মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। কত 0.53 অ্যাংস্ট্রম। তাহলে যেটা দাঁড়াইলো ভাইয়া, আপনাকে পরীক্ষায় যে কোনো শক্তি স্তরের জন্য জানতে চাইতে পারে। তাহলে যে কোনো শক্তি স্তর যদি পরীক্ষায় জানতে চাই, সম্পর্কটা আসলে কেমন, যে n এর সাথে তার সম্পর্কটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক। কেমন সম্পর্ক ভাইয়া, বর্গের সমানুপাতিক। তাহলে যদি আমি দুইটার অনুপাত করার চেষ্টা করি, তাহলে কি আসবে R1 R2, তাহলে বর্গ করলে কত আসবে ভাইয়া 1 কত 4। তাহলে আনসারটা কত আসবে 1 কত 4। দেন আমাকে পরে বলছে যে চার্জ নিরপেক্ষ আসলে কি, আমি একটু আগে বলছিলাম আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস এবং বিটা মানে হচ্ছে ইলেকট্রন, তাহলে গামা মানে হচ্ছে কি এটা একটা চার্জহীন রাশি, এটার কোনো ভর নাই বা চার্জ নাই, সেই জন্য আলটিমেটলি গামাকে কি বলা হয়, চার্জহীন রাশি বলা হয়। দেন বলছে সিলিকন নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা আসলে কত। সিলিকন মানে কত ভাই, সিলিকন মানে হচ্ছে কত 14। হ্যাঁ, তাহলে এটা প্রোটন সংখ্যা কত ভাই, এটা প্রোটন সংখ্যা কত 14। আসলে এখানকার মানে যে নর্মাল যে কোয়েশ্চেনগুলো ম্যাথমেটিক্যাল ছাড়া বাকি যে কোয়েশ্চেনগুলো আসলে খুবই ইজি, আসলে সেই এখানে আসলে ডিটেলস আসলে তেমন কিছু বলার থাকে না। সো আমরা দেখতেছি তবু এখানে কিভাবে বেসিক দিয়ে আপনাদের এটা মনে রাখানো যায়, আমরা সেভাবে আসলে সলভ করার চেষ্টা করতেছি।
দেন পরের কোয়েশ্চেনটা কি বলছে ভাই, রেডিয়ামের গড় আয়ু এবং অর্ধের অনুপাতটা কত? একটু আগে আমি বলে ফেলছি, এটা রেডিয়াম কেন, যে কোনো মৌলের গড় আয়ু এবং তার অর্ধের অনুপাত অলওয়েজ সেম থাকবে। সেটা কি, যে আমরা বলছিলাম যে টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু টাও। সো আলটিমেটলি টাওটা যদি এই পাশে চলে আসে তাহলে আমরা লিখতে পারি এরকম যে আলটিমেটলি পয়েন্টটা অনুপাত কত আছে, 0.693। সো মাথায় রাখবেন সবসময় যে গড় আয়ু এবং অর্ধের অনুপাতটা অলওয়েজ কত আসবে, অলওয়েজ হচ্ছে কত, 0.693। হ্যাঁ, অলওয়েজ অনুপাতটা কত, 0.693। একটু এখানে ঝামেলা আছে, কোশ্চেনে কিন্তু বলে দিছে, কোশ্চেনে একটু ঝামেলা আছে এখানে। কি বলছে ভাই, কোশ্চেনে বলে দিছে যে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে অনুপাতটা চাইছে। আমরা কিন্তু এখানে করছি অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে, তাহলে অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্কটা আসতেছে অনেকটা এরকম। তাহলে আমরা যদি গড় আয়ুরটা দেখার চেষ্টা করি, ব্যাপারটা কিন্তু উল্টে যাচ্ছে। উল্টে গেলে সেটা কি হয়ে যাচ্ছে ভাই, আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি, আগে গড়ায়ু দেন হচ্ছে অর্ধায়ু, তাহলে অনুপাতটা হবে 1:, কত, 0.693। সো আমি যদি এটাকে কাটাকাটি করার চেষ্টা করি, অনেক কারণ ব্যাপারটা এরকম লেখা যাবে 1/0.693, 1/0.693। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা ভাগ করলে আসবে অলমোস্ট প্রায় 144। হ্যাঁ, সো এখানে আনসারটা একটু ভুল আছে ভাইয়া। আনসারটা হবে কি, আনসারটা হবে কি বড় গ। হ্যাঁ, আনসারটা একটু ভুল আছে, আনসারটা হবে কত, আনসারটা হবে কত, 144। বি কেয়ারফুল। হ্যাঁ, এই ভুলটা কিন্তু করা যাবে না। কোশ্চেনে কিন্তু বলছে গড় আয়ু এবং অর্ধের অনুপাত। যদি কোশ্চেনে এটা বলতো ভাই যে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাতটা কত, তাহলে আনসার হতো কিন্তু 0.693। কিন্তু কোশ্চেনে যেহেতু আগে গড় আয়ু চাইছে, এই জন্য অনুপাতটা কত আসবে ভাই, 1444। হ্যাঁ, ওকে। দেন বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 10 দিন, উক্ত মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কথা আসেন যে আপনারা যারা একাডেমিক আছেন তারা কিন্তু বেসিক সূত্র জানেন। সেটা কি ভাই, যে ভাই লন ইকুয়াল টু n/n0 মাইনাস কত, মাইনাস হচ্ছে ল্যামডা টি। আবার ল্যামডা ইকুয়াল টু আপনি কি জানেন ভাই, ল্যামডা ইকুয়াল টু জানি হচ্ছে 0.693 ডিভাইড বাই টি হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস উপরে টি এন্ড উপরে কি লেখা যাচ্ছে, আলটিমেটলি লেখা যাবে হচ্ছে 0.693 ডিভাইড বাই কত, টি হাফ। সো কোয়েশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা জানতে চায় সেটা হচ্ছে এই অর্ধায়ুটা জানতে চায়। হ্যাঁ, অথবা বলে কত সময় পর তার পণ্যটা ভেঙে যাবে বা শেষ হয়ে যাবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই ম্যাথগুলো করতে গেলে আপনার একাডেমিকে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে আসছে, কারণ এখানে লনের একটা ফাংশন কিন্তু আছে। সো আমরা যেটা করব যে এখানে এই ম্যাথগুলোকে খুবই শর্টকাটে করতে পারবো উইদাউট ক্যালকুলেটর। সেটার জন্য আমাকে ছোট্ট একটা ট্রিক্স মাথায় নিতে হবে। সেটা কি ভাই, সেটা হচ্ছে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে অবশিষ্ট অংশের একটা সূত্র শিখবো। অবশিষ্ট অংশ, কারণ এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কি করি, অবশিষ্ট অংশ নিয়ে কাজ করি। তাহলে সূত্রটা হচ্ছে ভাই অবশিষ্ট অংশ ইকুয়াল টু আসলে বেসিক সূত্র কি, 1/1 কত, টু দি পাওয়ার n। কথা হচ্ছে ভাই n এর পরিচয়টা আসলে কি, n মানে আসলে হচ্ছে অর্ধায়ুর সংখ্যা। কিসের সংখ্যা, n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে অর্ধায়ুর সংখ্যা। হ্যাঁ, অর্ধায়ুর সংখ্যা। তাহলে ভাই এখানে n এর আসলে আমরা মানটা কেমন বের করতে পারি, n এর একটা শর্টকাট আছে। nটা হচ্ছে উপরে তার টোটাল কতটুকু টাইম লাগে ভাঙতে, এবং নিচে হচ্ছে অর্ধায়ুর মান। তাহলে এটা হচ্ছে তার n বের করার প্রসেস। ওকে, তাহলে এই কোশ্চেনটাতে ভাইয়া কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে ভাই 75% ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তাহলে ক্ষয়প্রাপ্ত অংশ কত ভাই, ক্ষয়প্রাপ্ত অংশ হচ্ছে 75% ক্ষয় হয়ে গেছে। তাহলে আমার বাকি থাকে কত, তাহলে 100 মাইনাস 75%, এটা হচ্ছে আমার অবশিষ্ট। এটা হচ্ছে আমার ভাই কি অবশিষ্ট। তাহলে কত পার্সেন্ট থাকে ভাই, 25%। সো আমি যেটা করব, এই 25% মানটাকে এই অনুপাত আকারে লিখবো। কিরকম, যে ভাই লিখবো 1/something আকারে প্রকাশ করার চেষ্টা করবো। তাহলে দেখি একটু প্রকাশ করার চেষ্টা করি ভাই, কত আসে ভাই, কত আসে। এটাকে ভাই যে প্রকাশ করি 25/100, বা আমরা এটাকে লিখতে পারি কত, 1/4। কত লিখতে পারি, 1/4। এখন আমি 1/4 আকারে প্রকাশ করে ফেলছি, কিন্তু আবার আলটিমেটলি বলছে আমার যে 2n ইকুয়াল টু আলটিমেটলি তাহলে কত দাঁড়াচ্ছে ভাই, 4। তাহলে আমি এটা যেটা করতে লিখতে পারি যে 2n ইকুয়াল টু আলটিমেটলি কত, 4, বা আমরা এখানে লিখতে পারি কত, 2 স্কয়ার, সূচকের নিয়ম অনুসারে। সুতরাং তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি তার n এর মানটা কত, 2। তাহলে তার অর্ধায়ুর সংখ্যা কত দাঁড়াচ্ছে, অর্ধায়ুর সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, 2টা। পরীক্ষা এটা আসতে পারে যে তার আর কতগুলো অর্ধায়ু হয়েছে, বা তার কতগুলো অর্ধায়ু এখানে হয়েছে। তাহলে তার অর্ধায়ু হয়েছে কয়টা, 2টা। এখন কোশ্চেনে বলছে যে তার অর্ধায়ুর প্রত্যেকটা অর্ধায়ুর মান কত, 10 দিন। তাহলে টোটাল অর্ধায়ু হচ্ছে 2টা। তাহলে আনসার কত হবে, 2 × 10, তার মানে কত দিন, টোটাল হচ্ছে 20 দিন। অথবা আপনি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন, ওই দেখেন। সুতরাং তাহলে আমি n ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো ভাইয়া, আলটিমেটলি আমার তো চাইছে হচ্ছে কি, কত দিন পর, তার মানে টি চাইছে। তাহলে আমরা টি ইকুয়াল টু আর গুণ করলে n ইন্টু কি লিখতে পারি, টি হাফ। তো n এর মান 2, টি হাফের মান 10। সো আলটিমেটলি কাটাকাটি করলে কত, 20। সো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সূত্রটাকে মাথায় রাখা। এই সূত্র হচ্ছে অবশিষ্ট অংশের সূত্র। তাহলে আমি সবসময় কিন্তু অবশিষ্ট নিয়েই কাজ করব, এটাকে আমরা এরকমভাবে শো করবো। তাহলে এখানে n এর যে মানটা পাই। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে অর্ধায়ুগুলো সবসময় একটা সিকোয়েন্সই মেনটেন করে। সিকোয়েন্সটা কি, যে মনে করেন আগে যদি থাকে 1, হয়ে যাবে কত, হাফ। তারপর কত হয়ে যাবে 1/4, তারপর কত হয়ে যাবে 1/8, তারপর কত হয়ে যাবে 1/16, তারপর কত হয়ে যাবে 1/32। মানে সে সবসময় এই রেশিওটাই ফলো করবে, মাথায় রাখবেন সবাই। এটা হচ্ছে অবশিষ্টেরটা। সিমিলারলি তাহলে যদি পরীক্ষায় বলে যে আপনার মনে করেন তার অর্ধায়ু হচ্ছে অক্ষত আছে 101, 1 মানে কত, 100%।
কত পার্সেন্ট, তাহলে 50%, কত পার্সেন্ট ভাই 25%, কত পার্সেন্ট ভাই 12.5%, কত পার্সেন্ট ভাই 6.75%, কত পার্সেন্ট ভাই 3.125%, হ্যাঁ 3.125%, হ্যাঁ আমরা একটু যদি এখানে লেখার চেষ্টা করি যে 25%। তাহলে খেয়াল করেন সবসময় এই সিকোয়েন্সটাই ফলো করবে, পার্সেন্টেজের জন্য নিচের ভ্যালুগুলো আর নর্মাল মানের জন্য উপরের ভ্যালুগুলো। তাহলে আপনার মাথায় রাখতে হবে হাফ মানে 50%, এটা আমরা জানি। 1/4 মানে 25%, এটাও ভাই আমরা জানি। 1/8 মানে কত, এটা একটু মাথায় রাখতে হবে। 1/8 মানে কত ভাই 12.85%, এবং 1/16 মানে কত ভাই 6.75%, এবং 1/32 মানে কত ভাই 1/32 মানে 3.125%। সো আপনি যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে চান তাহলে এই যে পার্সেন্টেজের রেশিওগুলোর মান যে এটা হতে পারে এটা একটু মাথায় রাখতে হবে। সো আশা করি আমরা এই ম্যাথটা সবাই ক্লিয়ার। আমরা সামনে দেখবো এই ধরনের ম্যাথগুলো আমরা প্রায় আসবে। হ্যাঁ প্রোটিন না ভাই, এটা হবে প্রোটন। হ্যাঁ প্রোটিন তো ভাই চলে যাবে বায়োলজিতে। হ্যাঁ এটা হচ্ছে প্রোটনের আদানটা আসলে কত, আমরা জানি যে প্রোটন এবং ইলেকট্রনের আদান সেম, বাট চিহ্নটা হচ্ছে প্লাস মাইনাসে। তাহলে আনসারটা হচ্ছে কি, এটা হচ্ছে কি হবে +1.6 × 10⁻19। আচ্ছা দেন বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন টি হাফের মান দিয়েছে 1.8 দিন, বলছে 5.4 দিন পর মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ আমরা একটু আগে শিখছি কিন্তু অবশিষ্ট সূত্র। অবশিষ্ট সূত্র কি শিখছি ভাই, আপনি বলেছেন ভাই যে অবশিষ্ট যদি চাই তাহলে অবশিষ্ট সূত্র হচ্ছে 1/2 মজার ব্যাপার হচ্ছে ভাই তাহলে n কই, n কই, তাহলে nটা কোথায় ভাই, n এর সূত্র কি বলছিলাম, উপরে হচ্ছে বড় মান নিচে ছোট মান, বা উপরে কতদিন পর ভেঙে শেষ হবে আর নিচে হচ্ছে অর্ধায়ুর মান। তাহলে বলছে কতদিন পর ভাঙবে ভাই 5.4 দিন পর, এই যে বসান 5.4 দিন পর। তার প্রত্যেক দিনের অর্ধায়ু কত ভাই, অর্ধায়ু হচ্ছে 1.8। তাহলে 1.8 মানে 5.4 কে আপনি 1.8 দিয়ে ভাগ করলে তার মানটা কত আসে 3। তার মানে তার অর্ধায়ুর সংখ্যা কয়টি, 3টি। তাহলে বলেন তো ভাই তার অবশিষ্ট কতটা আছে, আপনি n পেয়ে গেছেন। তাহলে 1/2³ দ্যাটস মিন কত 1/8। এটাই হচ্ছে তার কি ভাই, এটাই হচ্ছে তার কি অর্ধায়ু। তাহলে আমাকে বলেন ভাই, এটাই বলেন তাহলে মৌলটি কত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে পরীক্ষায় বলছে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে এটা আছে কিন্তু অবশিষ্ট অংশ কত আছে 1/8। তাহলে ক্ষয়প্রাপ্ত কত হয়েছে ভাই, ক্ষয়প্রাপ্ত হয়েছে 1 - 1/8, তার মানে আনসার হবে 7/8 অংশ। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হবে তাহলে কি 7/8 অংশ। এখানেও কিন্তু এটা ভুল আছে, উত্তরটা হবে ভাই বড় ঘ। হ্যাঁ কারণ কোয়েশ্চেনে কিন্তু বলে দিচ্ছে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, যদি কোয়েশ্চেনে বলতো কত অংশ অবশিষ্ট থাকে তাহলে আনসার 1/8 নিতাম, কিন্তু কোয়েশ্চেনে বলছে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, দ্যাটস মিন আনসার কত 7/8। হ্যাঁ এটা আমাকে খুব ভালোই মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে ভাই, রেডনের অর্ধেয় হচ্ছে 3.82 ডে, রেডনের অর্ধেয়টা দেওয়া আছে, দ্যাটস মিন টি হাফের মান দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে ক্ষয় দ্রব্যকের মানটা কত। প্রথম কথা হচ্ছে এই ম্যাথগুলো দেখেন এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন, এবং এই ম্যাথটা করতে গেলে ক্যালকুলেটর বেসিক্যালি লাগে। তবু আমি দেখি যে এটাকে ক্যালকুলেটর ছাড়া কি করা যায় কিনা, একটা প্রেডিকশন করে। কি প্রেডিকশন করবো ভাইয়া, আমাকে চাইছে ক্ষয় দ্রব্যক, তাহলে ক্ষয় দ্রব্যক ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই কত টি হাফ। ওকে টি হাফ তো ভাই কোশ্চেনে দেওয়া আছে 3.82 ডে, দ্যাটস মিন 0.693 ডিভাইড বাই কত 3.82। এখন আপনি আমাকে বলেন ভাই এটাকে আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি। হ্যাঁ একটা সুযোগ আছে, সেটা কি ভাই, আমি এটাকে চাইলে এটা করতে পারি, উপরে লিখতে পারি 6 ইন্টু, বা এটা কিভাবে লিখবো যে 6.93 ইন্টু 10 ইনভার্স কত 1, আর নিচে কত আছে ভাই 3.82। এটা কি সবাই ক্লিয়ার কিনা, এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা। জাস্ট যেটা করলাম আমি এক গড় ডানে দিয়ে দিলাম ব্যাপারটা, তাহলে এক গড় ডানে দিয়ে দিলে পাওয়ারটা কত হয়েছে 10 ইনভার্স 1। এখন আপনি দেখেন 3.82 কে যদি আপনি স্কোয়ার করেন কত হয়, আপনি যদি ধরেন এতটুকুর মান শুধু 3.8 ধরেন, তাহলে 3.8 কে গুণ করলে হয় 3 × 6 8 × 16, তাহলে আলটিমেটলি 7.6। কিন্তু উপরে তো আছে আপনার 6.9, মানে সর্বোচ্চ 7 ধরতে পারেন, কিন্তু হয় কত 7.6। তাহলে এই মানটা অবশ্যই একের থেকে ছোট হবে। মানে ভাগ যদি করি আমি, এটাকে যদি আমি 7 চিন্তা করি আর এটাকে যদি আমি আলটিমেটলি 3 কে 4 চিন্তা করি, তাহলে 4 দুগুণে তো 8 হয়। তাহলে আলটিমেটলি এখানে যদি আমি 7কে যদি 4 দ্বারা ভাগ করতে চাই, আলটিমেটলি ফার্স্টে তো এটাই করতে হবে, মানে 1 নিতে হবে। এবং এখানে দেখেন কোন অপশনে একমাত্র 1 আছে, এই যে একটা অপশনেই শুরুতে 0.1 আছে, দ্যাটস ওয়াই আমি এই ক্ষেত্রে প্রেডিকশন করে বলতেই পারি আমার আনসারটা কত খ। সো এই কাজগুলো কিন্তু পরীক্ষায় করতে হবে, যদি এটা উইদাউট ক্যালকুলেটর আসে তবে আসার কথা না, কারণ এখানে দেখেন সবগুলো হচ্ছে এটা বোর্ডের কোশ্চেন, কোনো জায়গায় এখন পর্যন্ত আসে নাই। দেন হচ্ছে নিচের বিক্রিয়াটি এক্স আসলে কে, এক্সটা আমরা একটু দেখি আসলে কে। প্রথমত দেখেন আসে ছিল 14, সাথে আরো একটা হিলিয়াম অ্যাড হয়েছে 18, তাহলে এখানে আলটিমেটলি হয়ে গেছে কত 17, দ্যাটস মিন একটা শর্ট। আমি যদি লেফট সাইড এবং রাইট সাইড ঠিক করার চেষ্টা করি, তাহলে 14 + 4 সেখানে হয়ে গেছে 17 প্লাস সেটা হচ্ছে আলটিমেটলি কি এক্স এর মান। তাহলে আলটিমেটলি আমি এক্স এর যে উপরে যে ইয়ার মানটা পাচ্ছি, এ এর যে মানটা পাচ্ছি, তাহলে এর মানটা কত হচ্ছে, আমি এটাকে এ দিলাম মনে করেন। হ্যাঁ তাহলে এর মানটা পাচ্ছি ভাই আলটিমেটলি কত 1। আচ্ছা ঠিক আছে ভাই, এর মানটা 1 পাইলাম। কথা হচ্ছে যেহেতু নিচের কিছু আর দেওয়া নাই, তাহলে আমি নিচের কিছু আমাকে কিভাবে মাথায় রাখতে হবে, নাইট্রোজেন কত হচ্ছে 7, আর আমরা জানি হিলিয়াম কত 2, তাহলে 7 2 কত 9, কিন্তু এখানে অক্সিজেন আসে কত ভাই, অক্সিজেন আসে কত 8, তাহলে 7 2 সেম কাহিনী না, তাহলে 7 + 2 + 8 = কি
ইকুয়াল টু হচ্ছে কি জেড। তাহলে আমরা এখান থেকে জেড এর মানটা কত পাচ্ছি, জেড এর মানটা কত 1। তাহলে আলটিমেটলি 1 1, তার মানে এটা কি সংখ্যা, আলটিমেটলি এটা হচ্ছে ভাই প্রোটন। হ্যাঁ আলটিমেটলি এটা কি, এটা একটা হচ্ছে কি প্রোটন। সো আশা করি আমরা কনফিগারেশনটা বুঝতে পারছি। সিম্পল, এর উপরটা দেখে বলা যায় যে একটা মতো যেহেতু নির্গত হচ্ছে তাহলে এটা কি প্রোটন, কারণ এখানে আলটিমেটলি ভিটা বা এরকম কিছু দেওয়া নাই। দেন কি বলছে, কোন তেজস্ক্রিয় পদার্থের এতদিন অর্ধেক হলে কতদিন পর তার উক্ত মৌলের 60% ক্ষয় হবে। প্রথমত এই কোয়েশ্চেনটা 60%-এর জন্য কখনোই আমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথটা করতে পারবো না। কথা হচ্ছে ভাই তাহলে কোনগুলো ক্যালকুলেটর ছাড়া করতে পারবো, আমরা এই পার্সেন্টগুলো ক্যালকুলেটর ছাড়া করতে পারবো। সেটা কি, যদি কোয়েশ্চেনে থাকে 100%, যদি কোয়েশ্চেনে থাকে 50%, যদি কোয়েশ্চেনে থাকে 25%, যদি কোয়েশ্চেনে থাকে ভাই 12.5%, যদি কোয়েশ্চেনে থাকে ভাই হচ্ছে 6.75%, যদি কোয়েশ্চেনে থাকে ভাই 3.125%, যদি আমরা এই মানগুলো দেখতে পারি, এইগুলো থাকলে আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো, কারণ এইগুলো সবগুলো হচ্ছে অবশিষ্টের পার্ট। কিসের পার্ট, অবশিষ্টের পার্ট। তাহলে বলেন তো ভাই, তাহলে ক্ষয়প্রাপ্তর পার্টটা কি হবে, এটা যদি তার অবশিষ্টের পার্ট হয় তাহলে ক্ষয়প্রাপ্ত সমস্যার সময় কি হয়, ক্ষয়প্রাপ্ত মানে কি 100 থেকে বাকিরা মাইনাস, তাহলে 100 থেকে যদি 100 বিয়োগ করেন তার মানে 100% যদি অবশিষ্ট থাকে তাহলে তার ক্ষয়প্রাপ্ত কত পার্সেন্ট, সিম্পল 0%। অবশিষ্ট যদি 50% হয় তাহলে তার ক্ষয়প্রাপ্ত কত পার্সেন্ট ভাইয়া, 50%। অবশিষ্ট যদি 25% হয় তাহলে তার ক্ষয়প্রাপ্ত কত পার্সেন্ট ভাইয়া, 75%। অবশিষ্ট যদি ভাই 12.5% হয় তাহলে তার ক্ষয়প্রাপ্ত কত পার্সেন্ট ভাইয়া, 87.5%। অবশিষ্ট যদি 86 মনে হয়, হ্যাঁ 87.5%। অবশিষ্ট যদি ভাই 6.7 হয় তাহলে আলটিমেটলি তার অবশিষ্ট যদি হয় তাহলে ক্ষয়প্রাপ্ত কত, 92 পয়েন্ট বাই কত, 92 পয়েন্ট কত 25%, হ্যাঁ 92.25% বা 93.25% বলতে পারেন আপনি। 25, হ্যাঁ 93 পয়েন্ট, হ্যাঁ 93.25%। আর ওটা কত হয়ে যাবে, ওটা হয়ে যাবে 96.725, এরকম আমি ধরলাম। তার মানে দেখেন আপনি শুধুমাত্র পারবেন এই পার্সেন্টেজগুলোর জন্য যেগুলো ক্যালকুলেটর ছাড়া সম্ভব। কারণ কি, এই দেখেন এটা মানে আলটিমেটলি কত হাফ, এটা মানে আলটিমেটলি কত 1/4, এটা মানে আলটিমেটলি কত ভাই 1/8, এটা মানে আলটিমেটলি কত 1 কত ভাই 1/16, এটা মানে আলটিমেটলি কত 1/32। খেয়াল করছেন। সো আলটিমেটলি এগুলো হচ্ছে এটারই একটা উল্টা। আমরা বলছিলাম তাহলে অবশিষ্টগুলো কেমনে করতে হয় ভাই, এই টোটাল 1 থেকে এটা বিয়োগ করতে হয়, তাহলে 1/হাফ এরটা বিয়োগ করলে তো হাফই থাকতেছে, তার মানে 50% মানে হাফ, এটা আপনি জানেন। আবার দেখেন এটা এখানে কত আছে ভাই, এখানে আছে 1/4, এখান থেকে তাহলে বিয়োগ করেন 1/4, তাহলে আলটিমেটলি এটা মানে কত হয় ভাই, এটা মানে কত 3/4। অপশনে এরকম 3/4 বলতে পারে এত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে এটা কত হবে বলেন তো ভাই, তাহলে এটা কত হবে 7/8 হবে। মানে দেখেন 1 উপরে জাস্ট একটা করে 1 কমবে আর কি। সেম তাহলে 1/16 এটা কত হবে বলেন, কত হবে ভাই, এটা হবে 15/16, আর এটা কত হবে ভাই 31 ডিভাইড বাই কত 32। তাহলে ব্যাপারটা মাথায় রাখবেন যে আমি শুধুমাত্র এই মানগুলোকেই ক্যালকুলেটর ছাড়া করতে পারবো। তাহলে এই ম্যাথটার জন্য আমার ক্যালকুলেটরই লাগবে। সেক্ষেত্রে সূত্র কি, যেহেতু 60% ক্ষয় হয়ে গেছে তাহলে অবশিষ্ট কত আছে 40%, তাহলে 40 এর জন্য কি লন 0.4। কোশ্চেন চাইছে কি কতদিন পর, তাহলে সূত্র হচ্ছে কি উপরে 693 ইন্টু টি, নিচে হচ্ছে টি হাফ, সামনে একটা মাইনাস। সো এখান থেকে আমরা কষ্ট করে এখানে টি এর মানটা বের করে নিয়ে আসতে, বাট যেটার জন্য আমার ক্যালকুলেটর প্রয়োজন হবে, বাট আমি আপনাকে হিন্টসটা দিয়ে দিলাম। তাহলে আমরা নিশ্চয়ই সবাই জানি যে 1 কুড়ি আসলে কি নির্দেশ করে। হ্যাঁ তাহলে কুড়ি হচ্ছে একটা তেজস্ক্রিয়তার একক, কিন্তু পরীক্ষা যদি আসে যে কুড়ি তেজস্ক্রিয়তার এসআই একক কি, তাহলে আনসার হবে কিন্তু কি ভেকেরেল। হ্যাঁ আনসার হবে কি ভেকেরেল। আর ভেকেরেল মানে আলটিমেটলি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার, যে কোনো কিছু বলতে পারে। এটা মানে আলটিমেটলি হচ্ছে কি তার প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ মৌল কি ভেঙে যায়। হ্যাঁ এই জন্য পরীক্ষা মাথায় রাখবেন, পরীক্ষা যদি আসে যায় তেজস্ক্রিয়তার এসআই একক কি, আনসার হবে কি, আনসার হবে ভাইয়া বেকেরেল। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে কুড়িটা তার সবসময় বড়, হ্যাঁ এবং 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10 কত বেকেরেল। হ্যাঁ বা বেকেরেলের জায়গায় আপনি কি লিখতে পারেন ডিকে পার সেকেন্ড। দ্যাটস আনসার হচ্ছে কি 3.7 ইন্টু 10 কি ডিকে পার সেকেন্ড। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি বেকেরেল, কিন্তু আরেকটা একক হচ্ছে কি কুড়ি, এবং কুড়িটা বড় একক কার থেকে, বেকেরেল থেকে। আমরা যদি বলি পরেরটা পারমাণবিক সংখ্যা আসলে কি, পারমাণবিক সংখ্যা আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে নিউক্লিয়াসের কি সংখ্যা, প্রোটন সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে প্রকাশ করে থাকি। বলছে 2 ঘন্টা পর কোন তেজস্ক্রিয় প্রাথমিক অবস্থার পরিমাণের 1/60 অংশ অক্ষত আছে। অক্ষত মানে কি অংশ, অবশিষ্ট অংশ। তাহলে ওই দেখেন সেম কাহিনী, 1/16 কে আপনি 1/2 এন এর সাথে তুলনা করবেন, দেখেন এন এর মানটা কত পাচ্ছেন ভাই, এন এর মানটা পাচ্ছেন কত ভাই 4। তাহলে এন এর মানটা যদি 4 হয়ে থাকে তাহলে বলছে তেজস্ক্রিয় পরমাণু অর্ধটা আসে কত, তাহলে 2 ঘন্টা আলটিমেটলি মানে কত, 2 ঘন্টা মানে হচ্ছে কত, আলটিমেটলি হচ্ছে আমরা বলতে পারি 120 মিনিট, 120 মিনিট। তাহলে আমরা n এর মান পাইছি 4, তাহলে সূত্র কি, সূত্র ভাই t ইকুয়াল টু আলটিমেটলি আমরা এবারে লিখতে পারি যে n ইকুয়াল টু উপরে হচ্ছে t, নিচে কত, নিচে হচ্ছে t হাফ। তাহলে আলটিমেটলি t ইকুয়াল টু কি লেখা যাবে n ইনটু t হাফ, অথবা t হাফ ইকুয়াল টু কি লেখা যাবে, t হাফ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে t ডিভাইড বাই কত n। কোশ্চেনে যেহেতু এটাই চেয়েছে যে তার অর্ধটা বের করেন ভাইয়া, তাহলে আমরা অর্ধ ইকুয়াল টু t হাফ লিখবো, দেন উপরে লিখবো কতটুকু সময় লাগছিল 2 ঘন্টা, 2 ঘন্টা মানে
এখানে 120 আর এক্ষেত্রে n ভাগ কত ভাই 2, হ্যাঁ 2 না কত আলটিমেটলি 4, সরি n এর মানটা কত হয়েছে আমরা 4, সো n এর মানটা আমরা 4 বসাই দিই, তাহলে 4 দিয়ে ভাগ করলে আলটিমেটলি কত মিনিট, আলটিমেটলি আনসারটা হচ্ছে কত 30 মিনিট। সো আনসার হচ্ছে 30 মিনিট। সো দেখেন আমরা ম্যাথগুলোকে আসলে কিভাবে ক্যালকুলেটর ছাড়া করি, এই প্রসিডিউরটা আপনাকে খুব ভালো মাথায় রাখতে হবে এবং এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন কি এটা সবসময় অক্ষত বা অবশিষ্ট অংশ নিয়ে কাজ করতে হবে। ওকে ফাইন, আমরা নেক্সট ম্যাট্রিকও দেখি। বলছে এখানে ক্যালসিয়াম এবং পটাশিয়াম হচ্ছে এরা পরস্পর আসলে কি, দেখেন তো এটা মিলতেছে না, তার মানে এটা প্রোটন আইসোটোপ বলা যাবে না। আচ্ছা আমরা একটু দেখি এটাকে বিয়োগ করে, এখানে এটা ভাগ থাকে হচ্ছে 20, এখানে মাইনাস করলে কত 20, হ্যাঁ তার মানে আলটিমেটলি তার নিউটন সংখ্যা মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই কি আইসোটোন, আইসোটোন, হ্যাঁ তার মানে তার কি এটা আইসোটোন বা যেটাকে আমরা নিউটন সংখ্যা বলে থাকি। তারপর বলছে কি দেখেন তো, যে একটি ইলেকট্রন যদি E2 হতে E1 শক্তি স্তরে গমন করে, হ্যাঁ তার মানে উপর থেকে নিচে আসছে, তাহলে বিকর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য জানা যাবে আসলে কোন সমীকরণের সাথে। আপনারা খুবই একটা বহুল ব্যবহৃত সূত্র শিখে আসছি আমরা, বা আমরা গত ক্লাসে শিখেছি E ইকুয়াল টু কি hc বাই কিন্তু ল্যামডা শিখে আসছি। দেন আমরা কিন্তু এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি hc বাই E। তাহলে এখানে E মানে কি শক্তির কি পার্থক্য, মানে ডিফারেন্স, যেহেতু নিচে উপর শক্তি স্তর থেকে নিচে আসছে তাহলে কি হবে ভাই শক্তি কি হয়ে যাবে বিকরিত হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে E2 মাইনাস কত E1। সো দ্যাটস ওয়াই সূত্রটা আছে কি hc ইকুয়াল টু E2 মাইনাস কত E1। এটাই হচ্ছে আলটিমেটলি কি তার তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র, হ্যাঁ ওকে ফাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বলতে পারে তার বেদন ক্ষমতা ক্রমাগত, হ্যাঁ বা তার অনুপাতটা সেখানে আমি বলছি সবচেয়ে বেশি বেদন ক্ষমকে গামা, তারপর বিটা, তারপর আলফা, এবং এক্ষেত্রে একটা কত গুণ দেখেন তো, এটার 100 গুণ। ওকে আবার দেখেন এটার সাথে এটার মানটা কত গুণ, এটা কিন্তু 10 গুণ। তাহলে খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে যে আলফা এবং বিটার অনুপাতটা আসলে কত, তো আলফা এবং বিটার অনুপাতটা কত 1:100, কিন্তু পরীক্ষা যদি আসে ভাই তাহলে বিটা এবং গামার অনুপাতটা তাহলে কত, তাহলে বিটা এবং গামার অনুপাতটা দাঁড়াবে কিন্তু 1 কত 10, কারণ দেখেন এখানে 0 2টা এখানে 0 3টা, তাহলে ডিফারেন্সটা কিন্তু একটা শূন্য। তাহলে কে বেশি বেদনক্ষম, তাহলে সবচেয়ে বেশি বেদনক্ষম কত গামা। এবং পরীক্ষা যদি এটা আসে ভাই তাহলে ভাই আলফা এবং গামার মধ্যে কে বেশি বেদনক্ষম, তাহলে অবশ্যই আনসার হবে কি, তখন আনসার হবে কত 1 কত 1000, হ্যাঁ 1 কত 1 হচ্ছে কত 1000। তাহলে আমরা এটা সবচেয়ে মাথায় রাখবো যে এই ক্রমগুলা, তাহলে সবচেয়ে বেশি বেদনক্ষম কার গামা। এটা আসতে পারে যে আলফা বিটার মধ্যে তাদের ক্রমটা কেমন, তাহলে 1:100, বিটা গামার কত 1:10, হ্যাঁ তাহলে আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে আলফা থেকে গামা সবচেয়ে বেশি, কিন্তু বিটার তুলনায় গামাটা কাছাকাছি, সেই মানটা কত একটা 10 গুণ, কিন্তু আলফার তুলনায় কত গুণ, আলফার তুলনায় হচ্ছে কি, আলফার তুলনায় হচ্ছে কি 100 গুণ, হ্যাঁ সরি আলফার তুলনায় হচ্ছে 1000 গুণ, হ্যাঁ আলফার তুলনায় কি 1000 গুণ। তারপর বলছে দেখেন তেজস্ক্রিয় কণার নিউক্লিয়াস থেকে যে কণা নির্গত হলে আদানের পরিমাণ 2 একক এবং ভরের একক 4 কমে যায়। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে 2 4 2 প্লাস, তাহলে আদান 2 কমে, আলটিমেটলি প্রোটন 2 কমে মানে আদান 2 কমে যাওয়া এবং তার ভর 4 কমে, তার নামই হচ্ছে আলটিমেটলি কি, সেটার নামই হচ্ছে কি আলফা কণা, সেটার নামই কি আলফা কণা। আর আমরা একটা জিনিস বলছিলাম বিটা বললে তার প্রোটন সংখ্যা মানে কি মাইনাস হচ্ছে 1 কি বেড়ে যায়, হ্যাঁ মানে আলটিমেটলি বলি তার পারমাণবিক সংখ্যা কি পায় 1 বৃদ্ধি পায়, কিন্তু এখানে বলছে কমে যায়। তাহলে এটা মাথায় রাখবো, আলফা হলে কমে যায় বাট বিটা নিক্ষেপণ হলে 1 কিন্তু বেড়ে যায়। দেন কি বলছে ভাইয়া, নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিসের জন্য। বেসিক্যালি এটা হচ্ছে কি করে দেয়, কিছু নিউট্রন সে শোষণ করে দেয়, কারণ আমরা জানি যে নিউক্লিয়ার চুল্লিতে এটা কি সুশৃঙ্খল বিক্রিয়া সংঘটিত হয়, মনে করেন এরকম ভাবে আমরা যদি একটা নিউট্রন দিই, ভেঙে ভাই 2টা হয়েছে, এটা ভেঙে আবার 2টা হয়েছে, মানে এরকম ভাবে এটা কিন্তু চেইন বিক্রিয়া চলতে থাকে, এবং সেক্ষেত্রে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো কি করে নেবে, সেগুলোকে শোষণ করে নেবে কে, এই ক্যাডমিয়াম দণ্ড। আর একটা ব্যাপার মাথায় রাখবেন যে নিউক্লিয়র যে বিস্ফোরণ গ্লনের সময় হয় না, আপনার নিশ্চয়ই সবাই হচ্ছে ইউক্রেনের একটা জায়গার নাম হচ্ছে চিরনোবিল, বা এখানে হচ্ছে অনেক বড় একটা বিশাল একটা ব্লাস্ট হয়েছিল, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার মানব অস্তিত্ব পাওয়া খুব দুষ্কর, পাশাপাশি কোনো প্রকার মানব অস্তিত্ব এখন হয়তো বা এখানে গিয়ে চলে গেছে, কিন্তু এখানকার মানুষগুলো যদি জন্ম হয় তাহলে বিকলাঙ্গ হয়, অথবা এরকমটা হইতে পারে যে আপনার ওইখানে কোনো ফসল তো জন্ম হওয়ার চান্স খুবই কম। আমরা দেখতাম না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে জাপানের যে হিরোশিমা এবং নাগাসাকি দুইটা কিন্তু পারমাণবিক বোমা মানে ফেল হয়েছিল, এখানে কিন্তু এখনো ওরকম বিকলাঙ্গ শেষ হয়, তার মানে এটা খুব হিউজ একটা ইফেক্ট। এখানে কিন্তু নর্মালভাবে কিন্তু এখানে করা যায় না, এই যে বিস্ফোরণগুলোকে নর্মালভাবে থামানো যায় না, এবং এটা আমাদের যে পারমাণবিক বিস্ফোরণ থামানোর জন্য একটাই অস্ত্র, তার নাম হচ্ছে কি পানি। এই জন্য খেয়াল করবেন যে সকল যে পারমাণবিক প্রকল্পগুলো তৈরি করা হয় এগুলো সবসময় দেখবেন হচ্ছে রিভার সাইডে করা, যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু পদ্মা নদীর পাশে করা আছে, হ্যাঁ সেই জন্য আলটিমেটলি যদি এনিও ব্লাস্ট হয় তাহলে যাতে পানি দিয়ে এটা কি করা যায়, একটু মানে এটাকে সীমিত আকারে করা যায় আর কি, হ্যাঁ মানে এটাকে এক কথা একটু নিয়ন্ত্রণে আনা যায়। দেন বলছেন কি 3টি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, আমি একটু শর্টকাটে বলছিলাম যে ব্যাসার্ধের অনুপাত কি r1 ডিভাইড বাই কত n স্কয়ার। তাহলে এখানে এক্ষেত্রে rn এর সাথে এটা সম্পর্কটা কি, সরি ব্যাসার্ধ সমানুপাতিক, হ্যাঁ r1 ইকুয়াল টু কি r1 ইনটু কত n স্কয়ার, তাহলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, অনুপাতটা কত হবে, প্রথম কটার জন্য বসে প্রথম 3টি, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 4, 3 এর জন্য কত 3, তাহলে আনসারটা কত আসবে 149। যদি বলতো তার শক্তির অনুপাতটা কত, তাহলে কত হইতো 1 বাই কত 4 অথবা কত 1 বাই কত 9, হ্যাঁ শক্তিটা বলে, কিন্তু এখানে 19 আছে, সো এটা কোনোভাবে এটা ভুল লাগানোর কোনো সুযোগ নাই, আনসার হবে কি 149। দেন আমরা কি বলছে, সবচেয়ে শক্তিশালী নন
আয়োনাইজিং রেডিয়েশনটাকে আমরা বলি বেসিক্যালি কি আলট্রা ভায়োলেট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর বলা হয়। আবার কিন্তু এটা কিন্তু ভিটামিন ডি এরও সোর্স। হ্যাঁ, এটা আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, ভিটামিন ডি পেয়ে থাকি এখান থেকে এবং আমাদের জন্য ক্ষতিকর রশ্মি বলা হয়। হ্যাঁ, এটা আলটিমেটলি সূর্যের যে 12টা রেটা কিন্তু ক্ষতিকর রশ্মি আমাদের জন্য। হ্যাঁ, এবং এটা কিন্তু আলটিমেটলি আরেকটা কাজে ব্যবহার করে, সেটা হচ্ছে কি জাল নোট শনাক্তকরণে কিন্তু এই আলট্রা ভায়োলেট রেটা ইউজ করা হয়ে থাকে। দেন ভাই পরে কি কোশ্চেন বলছে ভাই দেখেন তো, বলছে এই তেজস্ক্রিয় বিকিরণের ফলে এটা হয়েছে, তাহলে আগে ছিল 83 এখন হয়ে গেছে 84, আর উপরে যা ছিল তাই থাকতেছে। আপনি বলেন তো, একটু আগে বলছিলাম না যে পারমাণবিক সংখ্যা যদি 1 বৃদ্ধি পায় তাহলে তার নাম হবে কি ভাই, তার নাম হবে হচ্ছে বিটা ক্ষয়। হ্যাঁ, তাহলে তার নাম হবে কি, তাহলে অবশ্যই এখানে একটা কি হয়েছে, বিটা ক্ষয় হয়েছে। তাহলে আনসার হবে কি, একটা হচ্ছে ভিটা ডি কে, দ্যাটস মিন একটা বিটা ক্ষয় হয়েছে, কারণ বিটা ক্ষয়ের ফলেই তার পারমাণবিক সংখ্যা 83 থেকে বৃদ্ধি পেয়ে 84 হয়ে যায়। দেন বলছে ভাই কি, যে কোনো একটা বস্তুর অর্ধায়ু যদি 1500 বছর হয় কতদিন পর মূল অংশ অর্ধেক হবে। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখেন বলছে কতদিন পর মূল অংশ অর্ধেক হবে। মূল অংশ যে অর্ধেক হয় এটার নামই কিন্তু অর্ধায়ু ভাই। কি বললাম, মূল অংশ যে অর্ধায়ু, মানে মূল অংশ যতক্ষণ ভাঙতে অর্ধেক পরিমাণ ভাঙে সেটার নামই কি ভাই, অর্ধায়ু। তাহলে বলছে দেখেন আলটিমেটলি এখানে যেটা আছে এটাই আলটিমেটলি তার ইকুয়েশনের আনসার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অপশন দেখেন সবগুলো কিন্তু ডেতে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, ডেতে দেওয়া আছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 1500কে জাস্ট 365 দিয়ে গুণ করলে যে মানটা আসবে 5476 এতগুলো দিন আসবে। আপনারা গুণ করে দেখেন, এই মানটাকে গুণ করলে এই মানটা আসবে। হ্যাঁ, সো এই জন্য আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে কত, এই এত ডিস। হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে আনসার, জাস্ট হচ্ছে কি বছরটাকে ডেতে কনভার্ট করা হয়েছে। ওকে ফাইন। পরের কোয়েশ্চেনটা বলছে ভাই কি, এটা ডিইউতে আসছে, লাস্ট ইয়ারে ডিইউতে এরকম একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে একটি তেজস্ক্রিয় মৌলের শেষে এত পোলোনিয়ামের, এখানে আসলে 1/6 হবে না, কোয়েশ্চেনটা হবে 1/16। হ্যাঁ, আপনি একটা কোয়েশ্চেনটা মিলে নেন, কোয়েশ্চেনটা হবে 1/16। এত অংশ অবশ্যই থাকলে মৌলের অর্ধায়ু কত। তাহলে অর্ধায়ু মানে কি, সূত্র কি বুঝলাম, অর্ধায়ু সূত্র হচ্ছে ভাই টি হাফ। টি হাফের শর্টকাটটা কি ছিল, উপরে হচ্ছে টি, নিচে হচ্ছে এন। প্রথম হচ্ছে আমার এন লাগবে ভাই। তো কোয়েশ্চেনে যেহেতু আমার অবশিষ্ট অংশ দেওয়া আছে, অবশিষ্ট অংশ মানে কত, 1/16। 1/16 কে আমি টু টু দি পাওয়ার n এর সাথে ভাই কম্পারিজনটা করব। তাহলে টু টু দি পাওয়ার n এর সাথে যদি আমি কম্পারিজন করি তাহলে n এর মানটা কত পাচ্ছি ভাই, 4। সো আমরা এখানে একটু বসায় দেই, তাহলে টি মানে 14 মিনিট, 14 মিনিট, এবং এখানে আলটিমেটলি কত আছে 4, কাটাকাটি করলে 7/2 মিনিট। সো অপশনে কোনটা আছে ভাই, দেখেন এই তো অপশন সি তে আছে 7/2 মিনিট। হ্যাঁ, এবং এই কোশ্চেনটা একটু জাস্ট এখানে হালকা একটা ভুল এসেছে আমাদের। হ্যাঁ, সো আনসার হচ্ছে 7/2 মিনিট। দেখেন আপনি কিন্তু চাইলে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। হ্যাঁ, ওকে ফাইন। দেন বলছে কি, কোনো তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মানটা যদি এটা হয়, তাহলে এটা যদি ক্ষয় ধ্রুবকের মান হয় তাহলে তার অর্ধায়ুটা আসলে কত। তাহলে আমরা অর্ধায়ু সূত্রটা কি জানি, অর্ধায়ু সূত্র হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693, নিচে হচ্ছে ল্যামডা। ওকে ফাইন, ল্যামডা মানটা দেখেন, একটা ব্যাপার মাথায় রাখবেন, কখনো যদি এই মানগুলো দশমিকে থাকে আমার ক্যালকুলেশন করার সবচেয়ে সহজতর সম্ভাব্য নিয়ম হচ্ছে ভাই এই মানটাকে আমি একটু 10 এর পাওয়ারে নিয়ে যাব। তাহলে 1 গড় 2 গড়, আমি 2 গড় ডানে নিয়ে যাচ্ছি, তাহলে আলটিমেটলি পাওয়ারটা কত হবে, 10^2। তাহলে আনসারটা হবে কত, 1 × 10^2। হ্যাঁ, জাস্ট এই যে 1 গড় 2 গড়ের জন্য -2 হয়ে গেছে। সো আমি যদি এখানে এটা বসাই ভাই 0.693 ইন্টু কত, 10^2, সেটাকে যদি গুণ করি কত আসছে ভাই, 69.3। হ্যাঁ, কারণ এই মাইনাসটা উপরে গেলে কি আলটিমেটলি প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি আনসার হচ্ছে কত, 69.3 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটা দেখি। এখানে ম্যাথগুলো আসলে দুইটা টাইপের হয়, একটা হয় অর্ধ রিলেটেড, একটা হচ্ছে ওই যে আলফা বিটার বিজ্ঞাপনের ব্যাপারটা। হ্যাঁ, তাই বলছে যে ইউরেনিয়াম 235 কে ফিশন প্রক্রিয়া, তাহলে এটা মাথায় রাখবেন, পরীক্ষা আসতে পারে যে নিউক্লিয়ার বিক্রিয়াতে বা পারমাণবিক বিক্রিয়াতে কোন বিক্রিয়া সংঘটিত হয়, সেটা হচ্ছে কি ফিশন বিক্রিয়া সংঘটিত হয়। হ্যাঁ, ওকে, এটা দেখালেন বলতে পারেন ভাই ফিশন নাকি ফিউশন। ফিশন মানে একটা বড় ভেঙে অনেকগুলো ক্ষুদ্র হবে, এবং ফিউশনটা কিন্তু চেইন মানে নিয়ন্ত্রিত, কিন্তু ফিউশনটা কিন্তু অনিয়ন্ত্রিত বিক্রিয়া। সূর্যে কিন্তু ফিউশন বিক্রিয়া সংঘটিত, এই জন্য এটা কি অনিয়ন্ত্রিত একটা বিক্রিয়া। বলছে খালি বক্সটিতে নিচের কি সংখ্যা বসবে, দেখেন সবাই একটু মিলায় নেন ব্যাপারটা, কত ছিল এখানে, এখানে কত কত আছে ভাই 22। ওকে 22, আর এখানে কত আছে ভাই 0, তাহলে 22 আর 0, এই এখানে ভুল আসছে ভাই। হ্যাঁ, এখানে তো 22 হবে না এটা কোনোভাবেই, কারণ ইউরেনিয়াম না, ইউরেনিয়াম কত 86 হোপফুলি, আমি যদি ভুল না করি। আগে এটা 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 বের করা যাবে, এখানে আসলে কত হবে সেটাও বের করা যাবে। সেটা কিভাবে, এই দেখেন এখানে তো কোনো আলটিমেটলি প্রোটন সংখ্যা নাই, এখানে কত 36 আর 56, তাহলে 56 প্লাস 36 আলটিমেটলি হবে 6 6 12, 2 হাতে আছে 1 1 আর 8, আচ্ছা আলটিমেটলি কত, এখানে হবে 92। হ্যাঁ, একটু ভুল আসছে, এখানে হবে 92। আচ্ছা দেখেন, যদি এখানে 92 আমাকে বলছে এই বক্সে আসলে কি বসবে, তাহলে নিচের ব্যাপারটা তো আমরা মিলাই ফেললাম। নিচেরটা কিন্তু আমরা মিলাই ফেললাম, উপরে আসেন, তাহলে 235 আর 1 আলটিমেটলি উপরে যোগ করলে কত হচ্ছে 236, আর এই পাশে দেখেন 92 আর 3 দিয়ে গুণ করলে কত 3, তাহলে এখান থেকে বেরোচ্ছে 3টা, 92 আর 3 কত 95। তাহলে আমি যদি এখানে বক্সটাকে যদি x ধরি, এখানে একটু লেখার চেষ্টা করি, 236 ইকুয়াল টু x প্লাস হচ্ছে কত
92 আর 3 হচ্ছে কত আলটিমেটলি 92 3 হচ্ছে 95, হ্যাঁ 95। তাহলে সুতরাং আমরা লিখতে পারতেছি x ইকুয়াল টু 236 মাইনাস কত 95। তো 6 থেকে যদি 1 বিয়োগ করি হচ্ছে 5 বিয়োগ করি তাহলে 1, এন্ড 23 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হচ্ছে 14। তাহলে আনসার হবে 141। আনসার হবে কত 141। তাহলে এই হচ্ছে আনসার 141। তার মানে এখানে প্রদত্ত জায়গাটাতে কে বসবে, প্রদত্ত জায়গাটা হচ্ছে বেরিলিয়ামের এবং তার ভর সংখ্যা কত হবে 141। ওকে আচ্ছা, নেক্সট আমরা যদি পরে এটা দেখি পোলোনিয়াম। পোলোনিয়ামের আলফা বিকরণের মাধ্যমে প্রাপ্ত মৌলটা আসলে কি। তাহলে আলফাতে বেসিক্যালি যেটা হয়, আলফাতে তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 2 কমে, ভর সংখ্যা 4 কমে। তাহলে এখানে জেড দ্বারা আসলে পারমাণবিক সংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে জেড যদি আপনি পারমাণবিক সংখ্যা কমান 2 কমান তাহলে 84 থেকে কত বিয়োগ হবে 2, তাহলে মৌলটা থাকবে কত 82। তাহলে কোনটাতে অপশনে, এই যে অপশন এটাতে আছে কত সেটা 82। এবং এখানে দেখেন 214 থেকে সেম 4টা বিয়োগ করলে থাকে কত 210। আমরা এটা মোটামুটি সবাই জানি যে ফোটনের স্পিনটা আসলে কত, ফোটনের স্পিন কত আলটিমেটলি কত 1, এটা আলটিমেটলি একমুখী। হ্যাঁ ওকে, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের সংখ্যা যদি এটা হয় তাহলে প্রোটন সংখ্যা কত, সিম্পল ব্যাপার। হ্যাঁ এটা হচ্ছে আলটিমেটলি অ্যালুমিনিয়ামের কি প্রোটন সংখ্যা 13। যদি বলতো তার নিউট্রন সংখ্যা কত তাহলে তো 27 মাইনাস 13 দ্যাটস মিন কত 14। এটা হচ্ছে তার কি নিউটন সংখ্যা যদি পরীক্ষায় বলতো। তারপর হচ্ছে নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি আলফার যেহেতু হচ্ছে কি পজিটিভ বিক্ষেপণ, তাহলে ক্ষেত্রে সবচেয়ে বেশি গতিশক্তি হবে কার, সে সবচেয়ে বেশি বেগে যায়, সে হচ্ছে কি আলফা রে। হ্যাঁ আলফা রে হচ্ছে কি সবচেয়ে বেশি বেগে যায়, কিন্তু গামা রেটা হচ্ছে আবার কি সবচেয়ে বেশি বেদনক্ষম, সবচেয়ে বেশি বেদনক্ষম। আচ্ছা, পরবর্তী আসেন বলছে একটি সীসার খণ্ডকে সুরঙ্গ করে তেজস্ক্রিয় পথে ইউরেনিয়ামে রাখা হলো, সুরঙ্গ পরবর্তী নির্গত তেজস্ক্রিয় রশ্মি অবশ্যই কি হবে, এটা আলসার হচ্ছে সবগুলো রশ্মি নির্গত হইতো, কারণ ইউরেনিয়াম মানে কি তেজস্ক্রিয় মূল্য, সেখান থেকে কি কি নির্গত হয় আলফা বিটা গামা। হ্যাঁ আনসার হবে কি সবগুলো সেখান থেকে কি হবে নির্গত হওয়ার চেষ্টা করবে। দেন বলছে কার্বনের 2টা আইসোটোপ দেওয়া আছে, দেখেন আইসোটোপ দেওয়া আছে, বলছে 2টা আইসোটোপ হয় রাসায়নিক বিক্রিয়া আসলে কি হবে, এবং রাসায়নিক বিক্রিয়া তাদের কি প্রায় কি সমমানের ইফেক্ট থাকবে, কারণ যেহেতু তাদের দুইজনেরই কি পরস্পরের প্রোটন সংখ্যা সমান, তাহলে সেক্ষেত্রে তাদের দুইজনেরই ইফেক্টই হবে সেম হবে, সেক্ষেত্রে আলটিমেটলি তাদের উপরে কি নিউক্লিয়ার সংখ্যাটা হচ্ছে ভিন্ন, কিন্তু এটা আলটিমেটলি খুব বেশি ইফেক্ট করবে না। তো আমাদের কোয়েশ্চেন বলছে যে বিক্রিয়াতে প্রোটন সংখ্যাটা বেশি কেউ রাখে, মেজরিটি হচ্ছে পাইরুটি রাখে আর কি। এখানে সেম কাহিনী দেখো আগের মতোই, যে তোমার হচ্ছে ট্রিটমেন্ট কি দেওয়া আছে ভাইয়া, অর্ধেক দেওয়া আছে, দ্যাটস মিন টি হাফের মান দেওয়া আছে। ওকে, তো আমাকে কি বলছে যে 25 ইয়ার মানে 80 এর মান দেওয়া আছে, বলছে এটার পর 1 কেজি ট্রিটমেন্ট কত গ্রাম হবে। দ্যাটস মিন তোমার ইনিশিয়াল স্টেজে তোমার হাতে আছে 1 কেজি। তো কোয়েশ্চনটা বলছে ভাই এটার যদি অর্ধেকটা হয়, এটার অর্ধেকটা যদি হয় ভাই 12.5, তো তোমাকে বলছে যে 25 বছর পর এটা তাহলে কতটুকু থাকবে। ওকে দ্যাটস ফাইন। সো আমরা একটু দেখার চেষ্টা করি, এটা তুমি চাইলে কিন্তু ঐকিক নিয়মে করতে পারো। কিভাবে, যেমন তুমি চিন্তা করো একটা মৌল যদি মনে করো 1 থাকে, তাহলে এটার অর্ধেক হয়েছে কত হাফ, তাহলে অর্ধেক হচ্ছে 12 বছর 12.5, তাহলে ঠিক 25 বছর পরে কি এটা ঠিক আরো কি হয়ে যাবে, আরো এতটুকু কমে যাচ্ছে না ভাইয়া, সো আরো এতটুকু কমে যাচ্ছে। আলটিমেটলি দেখো ছিল হচ্ছে 1 কেজি, ছিল হচ্ছে 1 কেজি, হয়ে গেছে কত কেজি ভাই, হয়ে গেছে হচ্ছে 0.5 কেজি, ঠিক এরও ঠিক অর্ধেক, তাহলে আরো কতটুকু হয়েছে 0.25 কেজি। তুমি চাইলে কিন্তু এই ম্যানুয়ালি এটা করতে পারো। সো আমরা একটু তবু আমাদের নিয়ম অনুসারে করবো, আর একটু ছোট্ট করে কারেকশন করে নাও, এখানে প্রত্যেকটা অপশনে হবে কেজি। হ্যাঁ প্রত্যেকটা অপশনে হবে কি কেজি, প্রত্যেকটা অপশনে হবে কেজি। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু দেখি তাহলে আমাদের যে নিয়মটা আমরা শিখে আসছি সেটা কি ভাইয়া, যে এন তাহলে আমরা এন ইকুয়াল টু কি শিখে আসছি ভাই, টি ডিভাইড বাই কত টি হাফ। ওকে, সো আমাদের টি কত আছে ভাই, টি তো বড় মানটা কত হচ্ছে 25, এন্ড টি হাফের মানটা কত ভাই, টি হাফের মানটা হচ্ছে 12.5। সো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি এখানে ভাই, আমাদের মানটা আসছে কত 2। সো আমাদের এনটা মানে কতগুলো অর্ধ, আমার হচ্ছে 2টা অর্ধ। তাহলে এই যে দেখেন এই যে একটা অর্ধ, এই যে একটা 2টা অর্ধ। সো আমি কিন্তু এইভাবে করতে পারি, কিন্তু আমরা যে অ্যাপ্রোচ শিখছি সেটাই শিখবো, সেটা কি ভাইয়া অবশিষ্ট শিখছি আমরা। সো আমরা শিখছি ভাইয়া অবশিষ্ট, অবশিষ্ট এগুলো কি শিখছি ভাইয়া 1/2n। ওকে ফাইন, তাহলে আমাদের n কত ভাইয়া, এই যে n হচ্ছে 2টা অর্ধ। সো আমরা এখানে যদি অ্যাপ্লাই করি ব্যাপারটা কি আসতেছে 1/2 স্কয়ার জাস্ট মিন কত 1/4। এখন এই যে 1/4 এটা কার মান ভাই, এটা হচ্ছে অবশিষ্ট অংশের মান, আর অবশিষ্ট অংশকে আমরা আসলে কি দিয়ে প্রকাশ করতাম মনে আছে তো নাকি, n বাই কি নট n নট। সুতরাং তাহলে আমরা এখানে বলতেই পারি n ইকুয়াল টু কত 1/4 অফ কত n/4 অফ কত n নট। তার মানে n নট মানে হচ্ছে তোমার ইনিশিয়াল যে মানটা ভাইয়া, ইনিশিয়াল মানটা কত কেজি 1 কেজি। সো আমরা যদি এখানে বসাই তাহলে 1/4 ইনটু হচ্ছে 1 কেজি। সো আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে 0.25 কেজি। সো এটাই হচ্ছে তার মান। সো এটাকে তুমি চাইলে আসলে যে কোনো ওয়েতেও করতে পারো, নর্মাল অ্যাপ্রোচে করতে পারো, ওয়ে অ্যাপ্রোচে করতে পারো, অথবা একদম দেখেও এটা বলে দিতে পারো স্যার। সো আশা করি তো আমরা এটা বুঝতে পারছি। দেন আমরা একটু পরেরটা দেখি। তো আমাদের বলছে নিউট্রন হলো কি, হ্যাঁ নিউট্রন একটা কি স্থায়ী মূল কণিকা, কি কণিকা স্থায়ী মূল কণিকা। আমাদের স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টি, প্রোটন নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন। ওকে ফাইন, আমরা তো পরের কোয়েশ্চনটা দেখি, বলছে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে, হ্যাঁ তার মানে আমাদের প্রথম যে হাইড্রোজেন পরমাণু যে কক্ষপথ হচ্ছে একটাই, তাহলে এখান থেকে ইলেকট্রন মুক্ত করতে আমার প্রায় কতটুকু শক্তি প্রয়োজন, প্রায় প্রথম শক্তি স্তরের যে শক্তির মানটা সেটা হচ্ছে কত 13.6 ইলেকট্রোভোল্ট শক্তির কি প্রয়োজন আমাদের।
দেন আমাদের পরে কি কোয়েশ্চেনটা বসে যে নিউট্রনও নির্গত হয় কখন, নিউট্রনও কখন নির্গত হয়। বেসিক্যালি মাথায় রাখবেন যে আমাদের যে পরমাণু যখন হচ্ছে আমরা তেজস্ক্রিয় পরমাণুগুলো যে চিনি সেগুলো হচ্ছে কি বা যেগুলো হচ্ছে 85 মানে 4+ যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা তেজস্ক্রিয় বলি, তখন এখান থেকে 3টা রশ্মি নির্গত হয়, আলফা, বিটা এন্ড একটা হচ্ছে কি ভাই গামা। তাহলে এই যে বিটাটা যে বেসিক্যালি ক্ষয় হয় এটা কোন বলের জন্য ভাইয়া, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই দুর্বল নিউক্লিয় বলের মেইন কাজটা হচ্ছে বিটা ক্ষয় করে, যেটা হচ্ছে কিসের মাধ্যমে, নিউট্রনও নির্গত করার মাধ্যমে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে নিউট্রন নির্গত হয় মূলত কি বিটা ক্ষয়ের মাধ্যমে, আর বিটা ক্ষয়টা হয় কোন বলের জন্য, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য। ওকে ফাইন। তো আমরা একটা পরে কোশ্চেনটা দেখি কি বলছে ভাইয়া, বলছে যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন, খুবই গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি কি ব্যাকেরেল। এই জন্য পরীক্ষায় যে কখনো কোশ্চেন আসে তেজস্ক্রিয়তার এস একক কি, আনসার হচ্ছে ব্যাকেরেল। কিন্তু আমরা জানি এটার সাথে আরেকজন বিজ্ঞানী ইনভলভ, তার নাম হচ্ছে কি, বিজ্ঞানী হচ্ছে কি কুরি। তিনি কি বলছেন, তিনি বলছেন যখন এই তেজস্ক্রিয় মৌলগুলো যখন কি ভেঙে যাওয়া শুরু হয় তখন থেকে 3টা রশ্মি নির্গত হয়, সেই রশ্মিগুলোর নাম কি, আলফা, বিটা এন্ড কি, গামা। সো এইগুলো প্রাসঙ্গিক তোরা মাথায় রাখতে হবে আমাকে। দেন বলছে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে সেখান থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্বন্ধে এক প্রকার বিকিরণ বের হয়, তার নাম হচ্ছে কি, এক্স-রে রশ্মি, যেগুলোকে আমরা হচ্ছে অধ্যায় 8 যে অধ্যায় ছিল আধুনিক পদার্থবিজ্ঞান, সেখানে আমরা এক্স-রে রশ্মি যে ক্যাথোড পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা এই রশ্মির কিন্তু নির্গমনটা বের করে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে বলছে কি, একটি ধাতব পৃষ্ঠে আলট্রা ভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হয়। খুবই খুবই সুন্দর কোয়েশ্চেন। তো যখন আলট্রা ভায়োলেট এখানে আপতিত হবে তখন সেখান থেকে কি হয়, সেখান থেকে হচ্ছে ইলেকট্রন নির্গত হয়। এবং এই আলট্রা ভায়োলেট বা ইউভি রশ্মি কিন্তু আমাদের কিসের সোর্স, এটা হচ্ছে ভাই ভিটামিন কি, ভিটামিন হচ্ছে ডি এর সোর্স। পাশাপাশি আমাদের দেহের জন্য কি ক্ষতিকর একটা রশ্মি, কিসের জন্য রশ্মি, দেহের একটা ক্ষতিকর রশ্মি, কারণ এটা ডিরেক্ট যে 12টার যে রেট আছে এটা আমাদের দেহের জন্য কিন্তু অনেকটা কি স্কিনের জন্য ক্ষতিকর। পাশাপাশি এই রেটা কি করে, এই আলট্রা ভায়োলেটটা আমাকে কি করে, এটা হচ্ছে আমাদের জাল নোট শনাক্তকরণে ব্যবহার হয়। হ্যাঁ, কি শনাক্তকরণে ভাইয়া, জাল নোট শনাক্তকরণ, জাল নোট শনাক্তকরণে ব্যবহার হয়ে থাকে। দেন বলছে নিচের কোনটি চুম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ দেয়। তাহলে চুম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ দেয় হচ্ছে কি, বিটা কণা। কোন কণা, বিটা কণা। কারণ বেসিক্যালি এটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের কি এই যে বিটা ক্ষয়ের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বলের জন্য হয়, আর দুর্বল নিউক্লিয় বলের জন্য সবচেয়ে বেশি ইফেক্ট করে কি, এই বিটা রশ্মি। তারপর বললো কোন মৌলগুলোকে ফিউশন প্রক্রিয়ার উপযুক্ত। তাহলে ফিউশন জিনিসটা কি, ফিউশন হচ্ছে অল্প অল্প, ফিউ কথাটা আছে অল্প অল্প, তাহলে অল্প অল্প মিলে একটা বড় শক্তিতে ট্রান্সফার হবে, যার নাম হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন। এবং আমরা জানি কোথায় নিউক্লিয়ার ফিউশন সংঘটিত হয়, সেটা হচ্ছে ভাই সূর্যের মধ্যে। এবং এটা কিন্তু একটা অনিয়ন্ত্রিত প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি, একটা অনিয়ন্ত্রিত বিক্রিয়া। হ্যাঁ, এবং এই জন্য কিন্তু আমরা ফিউশন বিক্রিয়াকে কন্ট্রোল করতে পারি না বলে এই বিক্রিয়াটা কিন্তু আমরা সচরাচর ঘটানোর চেষ্টা করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত করার চেষ্টা করি। এবং এই যে পারমাণবিক চুল্লিতে যেটা বলছিলাম, যে পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়, কারণ এটা কি সুশৃঙ্খল বা এটা কি নিয়ন্ত্রিত বিক্রিয়া। তাহলে কোয়েশ্চনটা বলছে কোন মৌলগুলোকে ফিউশন প্রক্রিয়া উপযুক্ত। আমরা জানি যে এই মৌলগুলো খুবই কি উদ্দায়ী বা সহজে মুভমেন্ট করতে পারে, মানে হালকা নিউক্লিয়াস যুক্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কি বেসিক্যালি কি এই ধরনের বিক্রিয়ার জন্য কি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। দেন বলছে ভাইয়া নিউক্লিয়ার চুল্লিতে মন্দক হিসেবে কি কাজ করে, এটা ব্যাখ্যা আমি অলরেডি একটা কোনো একটা ইয়াতে দিয়েছিলাম, ওই যে তোমাদের বলছিলাম ভাইয়া যে কেন হচ্ছে যে পারমাণবিক চুল্লিগুলোকে যে নদীর পাশে বা কোনো সমুদ্রের বা কোনো একটা যেখানে পানির সোর্স আছে এটার পাশে করার উদ্দেশ্য হচ্ছে একটাই একমাত্র, এটা যদি কোনোভাবে ব্লাস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নিয়ন্ত্রক ভূমিকা পালন করবে তার নাম হচ্ছে পানি। হ্যাঁ, এই জন্য আমরা আনসার হচ্ছে কি, সেখানে আনসার হচ্ছে কি ভারী পানি হচ্ছে কি সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। বাট ওই যে নিউট্রনগুলোকে যে কানেক্ট করে বা এগুলোকে যে এদেরকে বলে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণটা কে থাকে, সে হচ্ছে ক্যাডমিয়াম, সেই নিয়ন্ত্রণটা করে থাকে ভাইয়া। দেন বলছে পজিট্রনের ভর কোন কণার ভরের সমান। আমরা নিশ্চয়ই জানি পজিট্রন আলটিমেটলি কি ইলেকট্রন, এটা কনভার্সন রূপ, তাহলে আলটিমেটলি এটা কার সমান, ইলেকট্রনের ভরের সমান। তারপর বলছে দুর্বল নিউক্লিয় বল কেন সৃষ্টি হয়, অলরেডি এটা আর ব্যাখ্যা অনেকবার দিয়ে ফেলছি ভাই। দুর্বল হচ্ছে বেসিক্যালি কি হয় করে, সে হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী, সে হচ্ছে কি বিটা ক্ষয়ের জন্য দায়ী। দেন বলছে কি ভাই একটি আমার ইউরেনিয়াম একটা মৌল দেওয়া আছে, বলছে প্রথম ধাপে সে হচ্ছে সে ছিল প্রথম দেখান ছিল এখানে 92, তো হয়ে গেছে 90, আবার ছিল 238, হয়ে গেছে 234। খুব ক্লিয়ার মেসেজ ভাই, এটা কে, এটা হচ্ছে ভাই আলফা, কারণ 24 হয়ে গেছে। দেন বলছে পরবর্তী ধাপে কি হয়েছে, ছিল 90 ভাই, হয়ে গেছে 91, এবং দেখেন উপরে ছিল 234, এখানেও 234। তো ইট ইজ একটা ক্লিয়ার ইন্ডিকেট দিয়েছেন যে ভাই এখানে কিন্তু এক বেড়ে গেছে, আর বেড়ে যে কখন, সেটা হচ্ছে কি বিটা ক্ষয়ের জন্য। তাহলে আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি যে একটা আলফা ক্ষয় হয়েছে এবং একটা কি বিটা ক্ষয় হয়েছে। তাহলে বলছে দুই ধাপে কি কি রশ্মি নির্গত হচ্ছে, চোখ বন্ধ করে একটা হচ্ছে আলফা আর কি
আর একটা হচ্ছে বিটা ক্ষয় হয়েছে। ওকে, দেন বলছে একটি নিউক্লিয়াসে একটি নিউট্রন গ্রহণ করে। ওকে, ফার্স্টে কি গ্রহণ করছে ভাই? ফার্স্টে একটা নিউট্রন গ্রহণ করছে, দেন বলছে একটি বিটা ক্ষয় করছে, একটি বিটা কণা ক্ষয় করছে, দেন বলছে দুটি ভাই আলফা কণা বিক্ষেপণ করছে। ওকে ফাইন, আমি ধরলাম যে মৌলটার নাম হচ্ছে এক্স। তো এক্স এর যে ভাই আমি কি বললাম, উপরে হচ্ছে তার ভর সংখ্যা, নিচে হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা। তো যেহেতু সে একটা নিউট্রন খরিত করছে, তাহলে আমি লিখলাম এই যে নিউট্রন, হ্যাঁ, তো 0 1 লিখলাম। সো আলটিমেটলি সে কি করছে, আরেকটা ভাই আলফা নির্গমন করছে, সরি বিটা নির্গমন করছে, একটা বিটা নির্গমন করছে। সো আলটিমেটলি আবার বলছে, আমি আগে এটাই দেখি যে একটা নিউট্রন এবং একটা বিটা নির্গমনের ফলে কি দাঁড়াইলো, ব্যাপারটা দাঁড়ালো এটা যে ভাই, যে এখানে আলটিমেটলি আগে ছিল এ, এখন হয়ে গেছে ভাই কি, এটা হয়ে গেছে কত A1, কারণ আলটিমেটলি এই যে একটা নিউট্রন, পাশাপাশি দেখেন আগে ছিল জেড, কিন্তু এখানে তো 0, কিন্তু বিটার জন্য কিন্তু আমরা বলছি 1 কিন্তু বৃদ্ধি পাই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি জেড প্লাস কত 1। এটা হয়ে গেল সে আমার এই ওয়াই মৌলটা। দ্যাটস মিন একটা নিউট্রন এন্ড একটা বিটা ক্ষয়ের মধ্যে প্রযুক্ত যে মৌলটা আছে তার নাম হচ্ছে ওয়াই। এখন বলছে এই ওয়াই থেকে আবার কি বেরিয়েছে, দুইটা আলফা বের হয়ে গেছে ভাইয়া। তো দুইটা যদি আলফা বের হয়ে যায়, তো দুইটা আলফা মানে আসলে কি ভাই বলেন তো? দুইটা আলফা মানে আলটিমেটলি কি, এখানে আলটিমেটলি যদি চেষ্টা করি যে 2 আলফা দেখানোর চেষ্টা করি, তাহলে আলটিমেটলি কত 2 4। তো দুইটা আলফা বের হয়েছে মানে কি, তার পারমাণবিক সংখ্যা কি হয়েছে ভাই 4 কমছে, আর তার ভর সংখ্যা হচ্ছে কত 8 কমছে। তার মানে আলটিমেটলি কোন হয় যে আদি নিউক্লিয়াসে, তাহলে এই ক্ষেত্রে এ এবং জেড এর মানটা তাহলে কত, তাহলে আমরা একটু মোটের উপর দেখি ভাইয়া। এই পাশে তাহলে আলটিমেটলি যে এটা যে খরিত হয়েছে, এখানে খরিত মৌল ক্ষেত্রে কি আছে, তার হচ্ছে 8 আছে পারমাণবিক সংখ্যা, এবং তার আলটিমেটলি সরি তার 4 আছে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং 8 হচ্ছে তার কি ভর সংখ্যা। ক্লিয়ার? সো এটা যেহেতু নির্গত হয়েছে, তাহলে আমাদের আলটিমেটলি কি হলো ব্যাপারটা দেখেন তো, যে আগে ছিল কত দুইটা বললেন আমার, হ্যাঁ, একটি বিটা ক্ষরণ হয়েছে এবং দুইটি আলফা কণায় পরিণত হয়েছে, দুইটি আলফা কণায়, তাই মানে এটা পরিণত হয়েছে দুইটি আলফা কণায়, মানে এখানে যেটা আমার কোশ্চেনে তাই বলছে, হ্যাঁ দুইটি আলফা কণা পরিণত হয়েছে, তাহলে আদি নিউক্লিয়াসের ভরটা আসলে কত? তাহলে আলটিমেটলি দেখেন কি হয়েছে, দুইটা আলফা কণা, তাহলে একটা আলফা কণা মানে কি তার 2 4, তাহলে দুইটা আলফা কণা মানে আলটিমেটলি কি 8 এবং কত 4 হয়ে যাবে। তাহলে 8 যেহেতু 4 হয়ে গেছে, তাহলে এখন খেয়াল করেন এই পাশে ছিল A+1, এই পাশে ছিল Z+1, কিন্তু হয়ে গেছে আলটিমেটলি কত 8 4। তাহলে দ্যাটস মিন এখানে আদি যে নিউক্লিয়াসটা মানে এই যে মৌলটা সেটা আসলে কি ছিল, আমরা লিখতে পারি না, লেফট সাইড হচ্ছে A+1 এন্ড এই পাশে রাইট সাইড কত ভাইয়া 8। তো আলটিমেটলি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আলটিমেটলি কি লিখতে পাচ্ছি, A ইকুয়াল টু তাহলে কত 7। আবার দেখেন এখানে কি ছিল ভাই Z+1, কারণ আলফা নিউট্রন এই কোণটা তখন ক্রিয়েট হয়েছিল, তাহলে Z+1 ইকুয়াল টু আলটিমেটলি কত ভাইয়া, এটা আলটিমেটলি কত 4, তাহলে আলটিমেটলি Z ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ভাইয়া, Z ইকুয়াল টু কত 3। দ্যাটস মিন 7 এবং 3, 7 এবং 3, তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রে মৌলটা হচ্ছে কি এই যে তার 7 এবং 3, হ্যাঁ, তাহলে আলটিমেটলি তার A দাঁড়াচ্ছে 7, Z দাঁড়াচ্ছে কত 3। আশা করি আমরা খুব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের ম্যাথ খুবই পছন্দ তাদের, হ্যাঁ। ওকে, দেন বলছে ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে ভাই? তো যখন একটা মৌল যখন বা কোনো একটা পরমাণু যখন নিম্ন থেকে উপর দেখে, তখন সে শক্তি শোষণ করে উপরে যায়, আবার যখন উপর থেকে নিচে আসে তখন কি বিকরণ করে যায়। তাহলে নিম্ন থেকে উপরে গেলে সে কি করে, শক্তি কি করে, শক্তি সে হচ্ছে শোষণ করে। তারপর বলছে তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলো বেদন ক্ষমতা কোনটা, সেটা সবটা আমরা জানি যে সবচেয়ে বেশি বেদন ক্ষমতা হচ্ছে গামা, দেন বিটা, দেন হচ্ছে কি আলফা। কিন্তু যদি কোশ্চেনে বলা হয় আয়নায়ন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা, তাহলে আবার কি আলফা বিটা গামা। যেহেতু কোশ্চেন বেদন ক্ষমতা, তাহলে আনসার সঠিক কি গামা বিটা এবং কি আলফা। দেন বলছে ভাই রাশিটির জে এর মান কত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জে এর মান কত, প্রথমে যদি দেখেন এখানে আছে কত 89, এখানে আছে কত জেড, তাহলে 89 ইকুয়াল টু কত জেড। ক্লিয়ার? আমরা এতটুকু লিখতে পারি, কারণ উপরে তার মানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু কথা হচ্ছে যে ভাই এই যে এখানে যে আছে কত জেড, এই মানটা আসলে কত, এটাই বলছে যে এখানে তার জেড এর মানটা কত। যেহেতু এখানে বলছে একটা বিটা নির্গমন হয়েছে, একটা বিটা, তাহলে বিটা মানে কি সবসময় তার পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, তাহলে এটার জন্য প্লাস কি হচ্ছে আলটিমেটলি প্লাস কত, এটার সাথে কিন্তু 1 অ্যাড হয়ে যাচ্ছে। একটা বিষয় মাথা রাখবেন, বলতে আমরা এইভাবে তো যদি ভাই আপনি আলটিমেটলি সমানুপাতি করেন, তাহলে ক্ষেত্রে মানটা কত আসে, এই পাশে তো মাইনাস হয়ে যাবে, 88 হয়ে যাওয়ার কথা। কিন্তু কত হচ্ছে ভাই, এই যে এখানে এক্স আছে এটা তো প্লাস আছে, এটা এই পাশে কি মাইনাস হবে না? তাহলে আমি এটাকে এভাবে লিখবো না, এক্স 89 232 মাইনাস কত বিটা ইকুয়াল টু কত ওয়াই জেড কত 232, কারণ এটা প্লাস আছে এই পাশে মাইনাস। তো যেহেতু বলছি বিটা মাইনাস মানে বিক্ষিপ্ত হচ্ছে বা খরিত হচ্ছে, তো বিটা যদি খরিত হয় তাহলে ব্যাপারটা কি হয়, বিটা খরিত হলে আমরা বলছি কি এখানে একটা এটা মানে আলটিমেটলি কি -1, তাহলে আলটিমেটলি যে মাইনাস মাইনাসে কি যাচ্ছে প্লাস। এই জন্য আমরা বলি যে একটা বিটা বিক্ষেপণ মানে আলটিমেটলি কি 1 বৃদ্ধি পাইছে। তার মানে আগে যেহেতু 89 ছিল, একটা বিটা রশ্মি বিক্ষেপিত হতে আলটিমেটলি কি 89 প্লাস 1, তাহলে আলটিমেটলি হচ্ছে 89 প্লাস 1 মানে কত 90, তাহলে পরবর্তী তার সংখ্যাটা হবে কত 90। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়ই আমাদের ঝামেলা মনে হয়, কারণ অপশন 88 আছে,
অপশনে 90 আছে। তারপর দেখেন ভাই কি বলছে যে নিউক্লিয় বল সম্পর্কে নিচের কোন সঠিক নয়। হ্যাঁ, নিউক্লিয় বল। সো নিউক্লিয় বল বেসিক্যালি কি, এর বৃহৎ পাল্লা সমান না, নিউটনের বলে এত পাল্লা নাই ভাই, নিউক্লিয় পাল্লাটা খুবই ক্ষুদ্র করা, কত মাইনাস কত, মাইনাস হচ্ছে 15, হ্যাঁ মাইনাস কত 15। তারপর বলছে কি নিউক্লিয়াসের ভর ত্রুটির সঠিক সমীকরণ কি। ফার্স্টে আসেন যে ভাই ভর ত্রুটি জিনিসটা আসলে কি। ভর ত্রুটি জিনিসটা হচ্ছে যখন একটা বড় নিউক্লিয়াস ভেঙে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়, তখন এই ক্ষুদ্র নিউক্লিয়াসগুলোর যে যোগফল আছে সেই সামগ্রিক যোগফল বড় নিউক্লিয়াস থেকে একটু বেশি হয়। তাহলে এই যে ডিফারেন্সটা হয় তার নামই হচ্ছে কি ভর ত্রুটি। তাহলে মনে করেন আমার একটি জেড সংখ্যক পরমাণুর সংখ্যা ক্রিয়েট হলো এবং আলটিমেটলি এ মাইনাস জেড মানে কি এন সংখ্যক নিউট্রন ক্রিয়েট হলো। তাহলে আলটিমেটলি বলা হয়েছে এরকমই যে এই যে তার পরমাণুর সংখ্যার সাথে ভর দিয়ে গুণফল এবং তার নিউটন সংখ্যা থেকে তার ভর দিয়ে গুণফল, এই দুইটা গুণ করলে যেই পরিমাণ আসবে এগুলো কিন্তু কি ক্ষুদ্রগুলার ভর, টোটালগুলার ভর, এগুলোর যে যোগফল হবে তার আদি থেকে একটু কি হবে বেশি হবে। তার মানে আদিটা মাইনাস করলেই যেই ত্রুটিটা পাবো তার নামই হচ্ছে কি ভর ত্রুটি। হ্যাঁ, তো এখান থেকে যে শক্তিটা আমরা পাবো সেই শক্তিটা কি হবে, ইকুয়াল টু কি ডেল এম সি স্কয়ার, যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে বলা হচ্ছে কি বন্ধন শক্তি বলা হয়, সেটাকে বলা হয় কি বন্ধন শক্তি। তারপর বলছে কি এক খণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়, রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক কত অংশ পরিণত হয়েছে 1/5। বলছে তার অবক্ষয় ধ্রুবক মানে কি তার ল্যামডার মানটা আসলে কত। সো এই ম্যাথটা মানে করতে গেলে অবশ্যই তোমার ক্যালকুলেটর লাগবে, কারণ এখানে দেখো 1/5 বলছে, আমরা 1/5 কোনো শর্টকাট কিন্তু পড়ি নাই। শর্টকাটগুলো সবসময় কি ছিল হাফ, 1/4, 1/8, 1/16, 1/30, মানে এতগুলা জিনিসের জন্য শুধুমাত্র আমরা ক্যালকুলেটর ছাড়া ব্যবহার করতে পারবো, কিন্তু এইটার জন্য অবশ্যই মাস্ট ক্যালকুলেটর লাগবে। সো সেই তোমাকে ওই একই প্রসেস ফলো করতে হবে যে লন 1/5 ইকুয়াল টু কি মাইনাস ল্যামডা টি, মাইনাস ল্যামডা টি। সো এখান থেকে তোমাকে টি বলে দেওয়া হচ্ছে 500 বছর, চাইছে ল্যামডার মান, তো তুমি লিখতেই পারো ভাই যে ল্যামডা ইকুয়াল টু কি, ল্যামডা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে লন 5 আর নিচে লেখা যাবে হচ্ছে কত, নিচে লেখা হচ্ছে টি। হ্যাঁ, সো আলটিমেটলি লন 5 এর মানটা যদি কারো মুখস্থ থাকে, নর্মাল যদি কেউ মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। বলতে পারেন ভাই এখানে মাইনাসটা কিভাবে চলে গেলো, কারণ খেয়াল করো এই জিনিসটাকে কিন্তু আমি এটা লিখতে পারবো না যে লন 5 মাইনাস লন 1, এটা লিখতে পারবো, কারণ আমরা জানি লন এ বাই বি এর সূত্রটা আসলে কি। বা তুমি চাইলে এটাকে আলটিমেটলি এভাবে লিখতে পারো যে লন এ বাই বি এর সূত্র কি, লন এ মাইনাস কত লন বি না, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে লন 1 মাইনাস কত লন 5, লন 1 মানে 0, লন 1 মানে কত 0, তাহলে এখানে একটা মাইনাস আসতেছে, তাহলে এই মাইনাসটা এই মাইনাসে কাটাকাটি চলে গেল, তাহলে আমরা ল্যামডা ইকুয়াল কি লিখতে পারি লন 5 বাই কত টি। সো যারা ভবিষ্যতে যখন অ্যাডমিশনে যখন ক্লাস করবো তখন তো অবশ্যই তোমাদের ভাইয়াটা কিছু বলে দিবে যে কিছু কিছু মান আমাকে মুখস্থ করতে হবে, কারণ আমরা প্রায় দেখবো বিশেষ করে লগ এবং লং, বিশেষ করে কেমিস্ট্রিতে যখন তোমরা পিএইচ এর ম্যাথগুলো করো ভাইয়া, সেখানে কিন্তু লগের মানগুলো মুখস্থ করতে হয় কয়েকটা মানের জন্য, সিমিলারলি লনেরও কিছু মান মুখস্থ করতে হয় মিনিমাম 1 থেকে 5। সো 1 থেকে 5 যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই ম্যাথটা তুমি ক্যালকুলেটর ছাড়া করে আসতে পারো, যদিও এটা আসছে বোর্ড কোশ্চেন, দ্যাটস মিন এটা ক্যালকুলেটরের ব্যবহারিত একটা ম্যাথ। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা আনসারটা বলতে পারি কত, আনসার আসবে কত 3.2 ইন্টু 10^3। নেক্সট আমরা একটু পরেরটা দেখি, বলছে কোন বিক্রিয়ার ফলে ভাই নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়। এটা আমাদের সবাই জানা যে নিউক্লিয়ার কি ফিউশন, যেটার উপর আমাদের কোনো কি নাই নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, তাহলে সূর্যও কিন্তু কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। দেন বলছে কি কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং গড়ায়ুর মধ্যে সম্পর্ক নিশ্চয়ই আমরা জানি, বলছিলাম যে অর্ধায়ুটা সবসময় ছোট হবে কার থেকে, গড়ায়ু থেকে, এবং তাদের অনুপাতটা বলছিলাম কত, তাদের অনুপাতটা কত বলছিলাম 0.693। ঠিক যদি উল্টাটা বলতো ভাই যে গড়ায়ু এবং অর্ধের অনুপাতটা কত, তাহলে তার অনুপাতটা কত ছিল 144 বা 144। পরে কি বলছে সেম কাহিনী দেখেন ভাই, একই ধরনের টাইপ মেথ, কত অংশ 1/32, তাহলে 1/32 কে তুলনা করেন কত 2 টু দি পাওয়ার 5, দ্যাটস মিন আমার n এর মানটা কত আসতেছে, n এর মানটা কত পাচ্ছি ভাই 5। কোশ্চেনে কি বলছে ভাইয়া, কোশ্চেনে বলছে তার এক্ষেত্রে একটি তেজস্ক্রিয় এত হলে কত বছর পর, কত বছর পর, দ্যাটস মিন টি এর মান, তাহলে আমরা সূত্র জানি n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু উপর হচ্ছে টি, নিচে কত টি হাফ, সুতরাং আমরা বলতেই পারি টি ইকুয়াল টু n ইনটু টি হাফ। n পাইছি কত ভাই, n পাইছি হচ্ছে 5, n কত বছর পর 5 বছর পর, তাহলে আলটিমেটলি 5 5 25, দ্যাটস মিন 25 ইয়ার পর তার কত আসবে 1/30 অংশ পরিবর্তিত হয়ে যাবে। তারপর হচ্ছে সবচেয়ে কম বেদন ক্ষমতা, সবচেয়ে বেশি হচ্ছে গামা আর সবচেয়ে কম হচ্ছে কি আলফা, সবচেয়ে কম হচ্ছে কি আলফা, আর বিটার হচ্ছে একটা কি মাঝামাঝি। হ্যাঁ, এটা মাঝামাঝি বেদন ক্ষম, এটা মাঝামাঝি আয়নন ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, দেন বলছে এত এর অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, কোশ্চেনটা বলছে এর অর্ধায়ুটা আসলে কত, সেম কাহিনী আমরা আগেটার মতো সূত্র করে লিখবো, তাহলে অবক্ষয় ধ্রুবক ইকুয়াল টু 0.693, তার অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, আমাকে বলছে অর্ধায়ুটা বের করতে। হ্যাঁ, সো আমাদের অর্ধায়ুটা বের করতে বলছে, তাহলে আমরা টি হাফ ইকুয়াল টু কি লিখবো
0.693 ডিভাইড বাই কত 0.257। সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে একটু ক্যালকুলেটর ব্যবহার করব, কারণ এটা আলটিমেটলি রোয়েটে যেহেতু ম্যাথটা আসছে, এটা ক্যালকুলেটর ব্যবহার তোমাদের লাগবেই। তবু তোমরা যদি বলতে চাও ভাই একটু কাছাকাছি মান হিসেবে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখান তো, হ্যাঁ আমরা সেক্ষেত্রে একটু তোমাদের দেখাইতে পারি অ্যাপ্রোচটা। সেটা কি, আমি দেখো উপরটাকে লিখতে পারি 69.3 এটা লিখতে পারি, আর নিচে যে মানটা আছে এটাকে আমি 25.7 এটা লিখতে পারি। এখন দেখো ভাই আমি যদি এটাকে একটু মাল্টিপ্লাই করার চেষ্টা করি, দেখো 25 তুমি আলটিমেটলি কি লেখো 25 2 গুণ করলে কত 50, ওকে 25 ইন্টু 3 গুণ করলে কত 75। তো কিন্তু এই মানটা তো 75 থেকে একটু কম, দ্যাটস মিন সেই মানটা কি হবে, সেই মানটা হবে 2 থেকে একটু বেশি কিন্তু 3 থেকে একটু কি হবে কম হবে। কোন অপশনে এটা আছে, দেখো এই যে একটা অপশনে আছে যে 2 থেকে একটু বেশি কিন্তু 3 থেকে একটু কম, সেটা কত 2.70। হ্যাঁ এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া একটা প্রেডিকশন বলে, যেটাকে বলে আমি অ্যাকুরেট করতে পারবো না কিন্তু অপশনের স্বার্থে আমি কাছাকাছি আনসারে যেতে পারবো। আচ্ছা দেন বলছে 16 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেওয়া আছে এত, তাহলে বলে যে 128 ভর সংখ্যার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত। তার মানে এটা সব সময় মাথায় রাখবা যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বেসিক্যালি ডিপেন্ড করবে তার ভর সংখ্যার উপর। এবং নিশ্চয়ই তোমরা সবাই এই সূত্র শিখছো যে R R নট এ পাওয়ার কত 1/3। এটা হচ্ছে যে কোনো মৌলের তার ব্যাসার্ধ বের করার সূত্র। তাহলে আমার কোয়েশ্চেন তো খুবই সহজ, ব্যাপারগুলো দেওয়া আছে, আমার কোয়েশ্চেনে ভর দেওয়া আছে দুইটারই। তাহলে আমরা যেটা করতে পারি শর্টকাট লিখতে পারি ভাই R2 ডিভাইড বাই কত R1, দেন আমরা কি লিখতে পারি ভাই, এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভাই তোমাকে বলে দিচ্ছে যে 16 বরের ব্যাসার্ধ হচ্ছে কি, তো 3। তাহলে আলটিমেটলি আমরা এর ক্ষেত্রে আর এর সাথে এ সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে A2 ডিভাইড বাই কত A1 উপরে পাওয়ার কত 1/3। এখন বলো যে আগে ভর ছিল 16, পরবর্তীতে ভরটা কত 128। সো আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, উপরে মনে করো R2, নিচে হচ্ছে কত R1, উপরে হচ্ছে 128, পরে কত হয়েছে 16 এবং পাওয়ারটা কত 1/3। এখন বলো 16কে 128 দিয়ে ভাগ করলে কত হয়, 16 দুগুণে 32, দুগুণে 32, তাহলে 16 4 কত ভাই, 16 4 আসতেছে কত 64, এবং তাহলে 16 8 কত আসতেছে 128, তাহলে উপরে পাওয়ারটা আসতেছে 8 1/3। তাহলে নিশ্চয়ই তোমরা জানো 8 কে আবার কিভাবে লেখা যাবে, আমরা যদি এটা করার চেষ্টা করি R2 R1, আমরা 8 কে চাইলে 2 কিউব লিখতে পারবো, কত লিখতে পারবো 2 কিউব, নিচে কত 1/3। তো এটাকে নিয়মের মাধ্যমে লেখা যায় 3 ইন্টু কত 1/3, 3 কাটাকাটি আর আলটিমেটলি কত 2। সুতরাং আমাদের দাঁড়াচ্ছে ব্যাসার্ধটা কত R2 ইকুয়াল টু কত R2 ইকুয়াল টু 2 কত R1। সো R1 এর মানটা কোশ্চেনে দেওয়া আছে ভাইয়া এই যে 3, তাহলে এটাকে জাস্ট দ্বিগুণ করবা, দ্বিগুণ করলে কত আসতেছে ভাই, এই যে দ্বিগুণ করলে 6 ইন্টু 10^2। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা হচ্ছে যে কোনো পরমাণুর তার ব্যাসার্ধ বের করার সূত্র। আর এক্ষেত্রে R নট এর মানটা একটু জেনে রাখো, R নট এর মানটা হচ্ছে প্রায় যদি আমি ভুল না করি 10^15 মিটার, এটাকে আমরা এত বলতে পারি। এটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর কি ব্যাসার্ধর মান, হ্যাঁ একটু কম বেশি হতে পারে, তবে আমরা প্রায় এরকম মানটা ধরি। তবে অ্যাকুরেট মানটা মনে হয় অ্যাকুরেট মানটা হচ্ছে 5 পয়েন্ট ইন্টু 10^16 এটাও লেখা যায়। হ্যাঁ এটাও লেখা যায়, কারণ ওই যে 1 যদি 1কে তুমি যদি মানে আমাদের বেসিক্যালি নিউক্লিয়াসের ব্যাসটা কত এত শিখে আসছি না -15, সো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো কি ব্যাসার্ধ আসতেছে। তো এই জন্য আমরা প্রায় মানে অ্যাকুরেট মান হিসেবে এটা বলতে পারি, কিন্তু এটা নিয়েও সবচেয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয়, যেটা ইনভার্স কত 15। তারপর দেখি আমরা বলছি কি ভৌর তত্ত্ব অনুসারে লিথিয়াম 2+ আয়নের ভূমিস্তর থেকে একটি ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত। যেখানে বলে দেওয়া আছে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই 3। আমরা প্রথম দিকে এটা আমরা একদম শুরু দিকে বলছিলাম না যে শক্তি বের করার, হাইড্রোজেনের ক্ষেত্রে তার শর্টকাট হচ্ছে কি E1 ডিভাইড বাই n², কারণ সেখানে হাইড্রোজেনের Z এর মান হচ্ছে 1। কিন্তু যদি Z ইনক্লুডেড করে তুমি শর্টকাটটা দেখো, তার সূত্র হচ্ছে যে E1 ডিভাইড বাই n² ইনটু হচ্ছে Z², এটা হচ্ছে তার মেইন শর্টকাটটা। তো তুমি খেয়াল করো Z এর মানটা তাহলে কত আছে 3, তাহলে আলটিমেটলি কততম কক্ষ হতে বসে ভাই, যে ভূমিস্তর মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি En ইকুয়াল টু E1 ইন্টু Z মানে কত ভাই, Z মানে কত 3, 3 থেকে কত 3 থেকে 9, আর যেহেতু প্রথম শক্তি স্তরে বসে তাহলে n এর মান তো 1, সো আলটিমেটলি 9 ইন্টু E1, তাহলে তোমার E1 এর মানটা কত ভাইয়া, E1 এর মানটা হচ্ছে 13.6, সো এটাকে তুমি যদি 9 দিয়ে গুণ করো প্রায় আনসার আসবে কত 122.4 ইলেকট্রোপোল। হ্যাঁ এটা হচ্ছে তার আনসার। বি কেয়ারফুল, এটা হচ্ছে যে কোনো মৌলের ক্ষেত্রে তার শক্তি বের করার একটা শর্ট টেকনিক। হ্যাঁ যে En ইকুয়াল টু E1 ডিভাইড বাই n² ইন্টু কত Z²। তারপর দেখো কি বলছে ভোরের শিকার জন্য যে ইলেকট্রনের কোয়ান্টিত রাশি কিন্তু আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে কি আমরা কোয়ান্টিত রাশি হচ্ছে কি কৌণিক ভরবেগ, কারণ ভোর যে দুইটা শিকার্য দিয়েছেন সেগুলো আমরা একটা সেই কৌণিক ভরবেগ শিকার্যটা কি ছিল L ইকুয়াল টু NH ডিভাইড বাই কত 2π। হ্যাঁ সেই ক্ষেত্রে এই শিকার্যটা হচ্ছে NH ডিভাইড বাই কত 2π। তার কি বলছে ভাই কোন উক্তিটা এখানে সঠিক বলো, বলছে কি বিটা রশ্মি ও ক্যাথোড রশ্মি হ্যাঁ সদৃশ্য, অনেকটাই সদৃশ্য। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রন স্রোত, নো ভাই গামা শক্তি অনেক কম। তারপর বলছে আলফা কণাগুলো একক আয়নিত হিলিয়াম না, আলফা তো হিলিয়াম 2+ না, তাহলে দ্বিআয়নিত এটা হবে। তারপর বলছে প্রোটন এবং নিউট্রনের ভর হুবহু এক,
একদম হুবহু এক না, কিন্তু অবশ্যই মানে একটা ডিফারেন্স। তাহলে সঠিক কোনটা এই ক্ষেত্রে? বিটা রশ্মি এবং ক্যাথোড রশ্মি কি সদৃশপূর্ণ। তারপর বলছে দেখো দুটি নিউক্লিয়াসের ভরের অনুপাত 1:3 হলে তাদের নিউক্লিয় ঘনত্বের অনুপাত কত? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং আমাদের খুবই ঝামেলার একটা কোয়েশ্চেন। খেয়াল করো বলছে তাদের ঘনত্বের অনুপাত, কিন্তু আমরা টোটাল বইয়ে কিন্তু ঘনত্ব নিয়ে খুব বেশি কোনো সূত্র আসলে দেখি নাই। তাহলে আমরা একটু চেষ্টা করি এটাকে একটু ফর্মুলেট করার জন্য। এবং ঘনত্বের সূত্র কি জানি আমরা লিখতে পারি রো ইকুয়াল টু এম বাই কত ভি। এটা নিশ্চয়ই আমাদের সেই কমন সূত্র আমরা জানি। এখন আসলে এম মানে কি, বড়তের এম মানে কি, টোটাল আমাদের ভর সংখ্যা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ভাই স্মল এম ইনটু হচ্ছে এ। তার যদি ভর সংখ্যা দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও স্মল বর্গে, ক্ষুদ্র বর্গে, তাহলে তার টোটাল বড়তের এম চলে আসবে। এখন বি মানে কি, এটাকে যদি আমরা গোলাকার শেপ ধরি তার আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে তার মেইন সূত্র। এখন আসো আর মানে এখানে কি? আর মানে পরমাণুর কি ওই কক্ষপথের ব্যাসার্ধ। তো আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি না, যে কোনো পরমাণু যদি তার কক্ষপথের ব্যাসার্ধ সূত্র বের করতে চাই, সূত্র কি? আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার কত 1/3 1/3। কোশ্চেনটা হচ্ছে দেখো আমাকে কিন্তু কোশ্চেনে ভর সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো আমাকে চাইছে ভর সংখ্যার অনুপাতের সাথে কার ঘনত্বের অনুপাত। তাহলে আমাকে সম্পর্কটা করতে হবে কি এ এর সাথে রো এর। সো আমরা একটু দেখি তাহলে এ এর সাথে রো এর সম্পর্কটা স্থাপন করি। এখন আর এর সূত্রটাতে তুমি এটা বসাইতে পারো না, তাহলে আসে কি এম ইনটু উপর হচ্ছে এ, নিচে হচ্ছে 4/3 ইনটু পার, আর আর এর জায়গায় বসাও ওই যে আর নট ইনটু এ, উপরে হচ্ছে 1/3 আবার কি কিউব। সো এখন দেখো এখানে একটু ফর্মুলেট করা যায়, কিন্তু কি ফর্মুলেট করা যাচ্ছে ভাই? উপরে আসতেছে এম ইনটু এ যা আছে তাই, আর এখানে থাকতেছে 4/3 পাই। এই আর নট কে কিউব করলে বাইরে চলে আসলো, কিন্তু কি চলে আসতেছে আর নট কিউব। কিন্তু খেয়াল করো তো এর উপর পাওয়ার কত আছে? এর উপর পাওয়ার 1/3 আবার কি এটা কিউব, তাহলে এটা আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত এ। সো এখানে দেখো এ ও বেনিশ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি রো এর যে ইনফরমেশনটা দাঁড়াচ্ছে রো ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া? রো আসতেছে এম 4 পাই আর নট কিউব। বলো তো ভাইয়া এখানে আলটিমেটলি রো এর সাথে কি কোনো সম্পর্ক দাঁড়াচ্ছে? মানে রো এর সাথে কি আলটিমেটলি ভর সংখ্যার কোনো ডিপেন্ডেন্সি আছে? কোনো ডিপেন্ডেন্সি নাই। দ্যাটস ওয়াই আলটিমেটলি তার অনুপাতটা কত? সো রো 1 এবং রো 2 অনুপাতটা কত যা আছে তাই, হ্যাঁ 1:1। হ্যাঁ, তো এক্ষেত্রে আলটিমেটলি তার ঘনত্বের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে খেয়াল করবা। বিশেষ করে রো এর বের করার ফর্মুলাটা আসলে কি এখানে লাগবে? শুধু তোমার অনলি কি ওই পরমাণুর ভর লাগবে এবং ওই পরমাণুর কি কতটুকু ব্যাসার্ধ এতটুকু লাগবে। সেক্ষেত্রে ভর সংখ্যার কোনো ইফেক্ট কি নাই, তার নিউক্লিয়াসের ঘনত্বের সাথে কোনো সম্পর্কও নাই। তারপর কি বলছে? নিম্নবর্ণিত নিউক্লিয় বিক্রিয়াগুলো একটু সম্পন্ন করো। খুবই সহজ জিনিস, খেয়াল করো কি বলছে? এই পাশে 7 আছে, ওকে, এই পাশে 7 আছে, আর এই পাশে কত আছে? 6 আছে। তাহলে 6 আর 1 যোগ করলে কত? 7। ওকে ফাইন। তাহলে নিচের মানে কোনো এক্স এর এখানে কত? এক্স এর এখানে অবশ্যই 0, কারণ আমার লেফট সাইড রাইট সাইড সমান হইতে হবে। পরটা দেখো উপরে আছে কত? এটা আছে কত? 14। কিন্তু এখানে যেটা আছে এটা কি আছে বলতো? 14 প্লাস 1। তাহলে ওই ডান পাশে কিন্তু 15 হয়ে গেছে। দ্যাটস মিন এখানে কিন্তু একটা 1 আছে, অবশ্যই একটা কি আছে? 1 আছে। তাহলে এক্ষেত্রে আলটিমেটলি এক্সটা আলটিমেটলি কি 0 1 মানে কি একটা নিউট্রন সংখ্যা। তাহলে আলটিমেটলি কি এই যে x = 0 1 মানে কি সংখ্যা? এটা একটা নিউটন সংখ্যা। তারপর কি বলছে? একটি তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে, কি নিঃসরণ করে ভাই? একটা তেজস্ক্রিয় মৌল 3টা রশ্মি নিঃসরণ করে, কি আলফা বিটা গামা। হ্যাঁ, সো আলটিমেটলি এটা হইতে পারে যে আলফা এবং কি গামা অথবা বিটা এবং পরে কি গামা। হ্যাঁ, সেক্ষেত্রে সিকোয়েন্সটা হবে কি আলফা বিটা। এটা বলছে একটি তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে, হ্যাঁ আলফা এবং গামা অথবা বিটা এবং পরে গামা। একটা আনসার এটা একটা না, আনসার এটা হবে না। আনসার হবে এই যে এটা একই সঙ্গে সে আলফা বিটা গামা এটা কি নির্ধারণ করে থাকে। হ্যাঁ, আলফা বিটা এবং একই সঙ্গে এটা নির্ধারণ করে। হ্যাঁ, এটা একটু সবাই একটু কারেকশন করে নিও। আলফা বিটা সে একই সঙ্গে আসলে নিঃসরণ করে থাকে। তারপর বলছে তেজস্ক্রিয় পদার্থগুলো ওদের ক্ষয়ের সময় নিচের কোনটি নিঃসরণ করতে পারে না? বেসিক্যালি যখন একটা মৌল যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার সময় তার নিউক্লিয়াসের পরিবর্তন হয়। তার নিউক্লিয়াসে যখন পরিবর্তন হয় তখন বেসিক্যালি তার ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার একটা ডিফারেন্স চলে আসে, কিন্তু আলটিমেটলি তার প্রোটন সংখ্যা কি সেম থাকে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে মাথায় রাখবা যে ক্ষয়ের সময় তার কি হতে পারে না, নিঃসরণের সময় তার কি প্রোটন সংখ্যার এক্ষেত্রে আলটিমেটলি কোনো মানে ক্ষয়ের কোনো চিহ্ন এখানে দেখা যায় না। ঠিক আছে, নিঃসরণের পর কিন্তু বলেছে হ্যাঁ যে তেজস্ক্রিয় পদার্থগুলো ক্ষয়ের সময় নিচের কোনটি নিঃসরণ করতে পারে না। ক্ষয়ের সময় এক্স্যাক্টলি সে প্রোটন নিঃসরণ করতে পারবে না। এক্ষেত্রে ডিফারেন্সটা বেসিক্যালি হয় কি ইলেকট্রন এবং নিউট্রনের ক্ষেত্রে। তারপর বলছে কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম উত্তেজিত অবস্থায় মোট শক্তি এত হলে এর অবস্থায় ইলেকট্রনের স্থিতি শক্তি কত? খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু সবসময় মাথায় রাখবা যে স্থিতি শক্তি এবং গতিশক্তি আলটিমেটলি স্থিতি শক্তি এবং গতিশক্তির অনুপাতটা সবসময় 2:1। হ্যাঁ, এটা একটু সরাসরি মাথায় রাখবো সবাই। স্থিতি শক্তি এবং গতিশক্তির রেশিওটা সবসময় কত হবে? 2:1। এখানে মোট শক্তি মিনস হচ্ছে গতিশক্তিকে বোঝানো হচ্ছে। তো আলটিমেটলি যদি আমরা একটু মানে মাল্টিপ্লাই করার চেষ্টা করি একটা একটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 3.4 কে যদি মাল্টিপ্লাই করা কত আসবে? 6.8। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখবো যে মোট শক্তির তুলনায় স্থিতি শক্তির মানটা কত গুণ হয়ে যাবে? মোট শক্তির তুলনায় স্থিতি শক্তির মানটা কি দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা মাথায় রাখবা যে একটা একটা কত গুণ হয়ে যাবে? একটা একটা দ্বিগুণ। এই রেশিওটা সরাসরি মাথায় রাখবা সবাই।
তারপর কি বলছে ভাইয়া, নিচের কোন নিউক্লিয়ার বিক্রিয়ার এক্স হচ্ছে, এখানে এক্সটা আসলে এখন কি সেম হিসাব করে ভাইয়া, 4 2 6 নিচে যা আছে তাই, 9 4 13 কিন্তু আছে কত 12, তার মানে 1 বাড়ছে, উপরে 1 নিচে কত 0, তাহলে 1 0 মানে কি আলটিমেটলি কি, এটা মানে আলটিমেটলি কি একটা নিউটন। হ্যাঁ, 1 0 মানে কি একটা কি নিউটন। তারপর বলছে হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরে শক্তির অনুপাত কত। হ্যাঁ, শক্তির অনুপাত কিন্তু, তাহলে ই এন ইকুয়াল টু কি জানো, E1 ডিভাইড বাই এন স্কয়ার, কারণ যেহেতু হাইড্রোজেন বলছে তাহলে এই জেড এর ব্যাপারটা ক্লিয়ার করার দরকার নাই, তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক না, তাহলে আলটিমেটলি নরমাল যদি 1 দাও আউটপুট 1 আসবে, যদি 2 দাও আউটপুট কত আসবে 4, যেহেতু সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে উল্টে গিয়ে সেটা কত হয়ে যাবে 4 কত 1, সো এই জন্য আনসার হচ্ছে 4 কত 1। ক্লিয়ার, এখানে কোশ্চেন আনসারটা ভুল দেওয়া আছে, এটা আনসার হচ্ছে ক, কারণ বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় উচ্চতর স্তরের শক্তির অনুপাত, তাহলে আনসার হবে কত 4:1। হ্যাঁ, 9:4 তো এটা 2 এবং 3 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় যেহেতু বলছে আনসার হচ্ছে 4:1। তারপর বলছে হাইড্রোজেন পরমাণু ভূমি স্তরে ও প্রথম উত্তেজিত স্তরে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের অনুপাত কত, এটা খুব গুরুত্বপূর্ণ। গতিবেগ শর্টকাট একটু মাথায় রাখো, vn ইকুয়াল টু v1 ডিভাইড বাই n। হ্যাঁ, এই ক্ষেত্রে n এর সাথে তার সম্পর্কটা হচ্ছে কি অনলি ব্যস্তানুপাতিক, অনলি কি ব্যস্তানুপাতিক। তাহলে আলটিমেটলি বলো কোন কোন স্তর, ভূমি স্তর মানে n এর মান হচ্ছে 1, এন্ড কোন স্তর প্রথম উচ্চতর স্তর, হ্যাঁ আলটিমেটলি কত, আলটিমেটলি পরের শক্তি স্তর মানে কি 2। তাহলে আলটিমেটলি রেশিওটা কত হবে তোমরাই বলো ভাইয়া, রেশিওটা কত হবে, তাহলে হিসেবে হওয়া উচিত কত 1:2, কিন্তু যেহেতু সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক এই জন্য কত হবে আনসারটা, আনসার হবে 2:1। তারপর কি বলছে কোনটির ভর নেই, কারণ আমরা জানি ঘামাকে কি বলা হয় ভরহীন রাশি, এটা আমার কি নাই কোনো ভরও নাই কোনো চার্জও নাই। হ্যাঁ, আলফার আছে বিটারও আছে। তারপর কি বলছে কোনো আলোক রশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগাতে সাহায্য করে, অলরেডি আলোচনা করেছি যে আলট্রা ভায়োলেট আমাদের দেহের কি দেয়, ভিটামিন ডি এর সোর্স দেয়, এবং পাশাপাশি এটা আমাদের দেহের জন্য কিন্তু এটা কি ক্ষতিকারক রাশিও বটে। তাহলে আনসার হচ্ছে অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট। পরের কোশ্চেনটা একই কোশ্চেন, এটা বলছে জাল নোট শনাক্তকরণ বা জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়, এই আলট্রা ভায়োলেটের ব্যবহার হচ্ছে কি জাল নোট শনাক্তকরণে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আনসার হচ্ছে কি ইউবি বা আলট্রা ভায়োলেট রশ্মি। ওকে ফাইন, দেন বলছে কুড়ি কিসের একক, অলরেডি আলোচনা করছি কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার কি একটা একক, কিন্তু এসআই একক যদি পরীক্ষায় বলে তাহলে কিন্তু মাথায় রাখবা যে এসআই একক বলে আনসার হচ্ছে কি ব্যাকেরেল, এবং আমরা জানি 1 কুড়ি ইকুয়াল টু কত শিখাচ্ছি 3.7 ইন্টু কত 10 কত ব্যাকেরেল, সো আনসার হচ্ছে কিসের একক তেজস্ক্রিয়তার একক। তারপর বলছে ইলেকট্রনিক কক্ষপথে আবর্তনের শক্তি, শক্তি কি করবে, ইলেকট্রন যখন কক্ষপথে আবর্তন করতে থাকে, এরকম ভাবে যখন কক্ষপথে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে তখন তার শক্তির কোনো পরিবর্তন হয় না। শক্তির আবর্তন হয় কখন, বা শক্তি শোষণ বা বিকরণ করবে যখন কি উপরে যাবে অথবা কি নিচে যাবে, তাহলে শক্তির শোষণও হবে না, শক্তির কোনো বিকরণই হবে না, উভয়টা তো কখনোই ঘটবে না। সেক্ষেত্রে কি এই উপরে কোনো ঘটনাই ঘটবে না, কারণ ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরতে থাকে তখন তার শক্তির কোনো চেঞ্জ হয় না, হয় উপরে গেলে হবে নয় কি নিচে নামলে আসবে। সর্বশেষ আমাদের কি বলছে যে নিউক্লিয়ার ফিশনে উৎপন্ন শক্তির পরিমাণটা কত, এটা নিশ্চয়ই সবাই জানো যে ফিশন বিক্রিয়াতে আমাদের যে সোর্সটা আমরা পাই, আমরা যে ইউরেনিয়াম অথবা রেডন, সো এইগুলো যখন আমরা ব্যবহার করে থাকি, সো এই ব্যবহারগুলো করলে যখন এটা নিয়ন্ত্রিতভাবে বিক্রিয়াগুলো হয় তো প্রতি বিক্রিয়াতে আমাদের প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট কি শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, কত মেগা ইলেকট্রোভোল্ট ভাই 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তিটাই বেসিক্যালি আমরা কাজে লাগিয়ে বিভিন্ন কিছুতে কনভার্ট করি, সেটা হতে পারে বিদ্যুৎ শক্তি, সেটা হতে পারে এই যে একটা দেশ যা একটা দেশকে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে ভাইয়া, সেটা কোন শক্তির সোর্স, এই সেই নিউক্লিয়ার ফিউশন বা এই পারমাণবিক সোর্স। হ্যাঁ, সো আমাদেরকে মোটামুটি এই ব্যাপারটা খুব মুখস্থ রাখতে হবে, সেটা কতটুকু 200 মেগা ইলেকট্রোভোল্ট। সো এটাই ছিল আমাদের মোটামুটি হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের যাবতীয় কোয়েশ্চেন, সেটা কোন কোন পার্ট থেকে, পরমাণু মডেল চ্যাপ্টার থেকে। এখন আমরা দেখবো তপন স্যারে আসলে কি কি আছে, এবং একটা ব্যাপার হচ্ছে আমরা আবারও বলি নেই, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এখানে অনেক বোর্ড কোয়েশ্চেন দেখেছি ইসাক স্যারে, সো আলটিমেটলি এখন যখন এখানে গেলে পাবো জাস্ট কি ভাই একটু স্কিপ করবো, কারণ একই জিনিস আমরা বারবার রিপিট করবো না। আমরা দেখবো যে নতুন করে কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু যদি আমাদের আসে, বিভিন্ন ভার্সিটিতে আসা কোয়েশ্চেন বা বিভিন্ন মেডিকেলের যে কমন উপযোগী কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। ওকে ফাইন, আমরা একটু সাধারণ দেখি কি বলছে। রাদারফোর্ডে আলফা কণিক পরীক্ষা অলরেডি আমরা পড়ছি। হ্যাঁ, এখানে কি হয় কোনটি অস্তিত্ব পাওয়া যায়, বেসিক্যালি কি নিউক্লিয়াস। হ্যাঁ, কারণ আমরা জানি এরকম ভাবে পরীক্ষাটা পড়ছিলাম যে 95% মৌল কি হয়ে যায়, 95% মৌল কি ব্যাক করে চলে আসে, অনলি 5% মৌল কি হয় একটু আর এ চলে যায়। তাহলে যেহেতু অবশ্যই 95% মৌল ব্যাক করে আসতেছে, তাহলে অবশ্যই মাঝখানে কোনো না কোনো একটা কিছু আছে আমরা বলছিলাম, সেই কিছুটাই কি সে হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, বোরের শিকার জন্য যে আমরা এটা পড়েছিলাম, বোরের সূত্র কি NH ডিভাইড বাই কত 2 পাই, NH ডিভাইড বাই কত। হ্যাঁ, এটা ওইখানেও আমাদের একদম 1 নম্বর বা 2 নম্বর টাইম সিকিউর ছিল, সো এটা বোর্ডে আসছে এর আগে। তারপর বলছে রাদারফোর্ডের পরীক্ষা ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব কত, এটা নিশ্চয়ই তোমরা দেখো ইনস্ট্রুমেন্টগুলো আসে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কি যে রাদারফোর্ডে আলফা কণা যে বিক্ষেপণ পরীক্ষা এখানে কি কি ইউজ করা হয়ে থাকে, এটার আউটপুটটা কি, এটা রেজাল্টটা কি, এগুলো নিয়ে আসলে একাডেমিকে তোমরা অনেক আলোচনা করবে, বিশেষ করে 2 মার্কসের কোশ্চেন কিন্তু প্রায় আসতো, তো এগুলো নিয়ে আমাদের খুব ভালো আইডিয়া আছে। সো আনসার হচ্ছে কি 6 × 10⁻⁷ কত -7 মিটার হচ্ছে ওই যে স্বর্ণপাতটা তুমি ইউজ করো তার পুরুত্বের মান। তারপর ভাইয়া কি বলছে রাদারফোর্ডের মডেল অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলো,
পরমাণুর অস্তিত্বতে বাধাগ্রস্ত হবে না। এখানে আলটিমেটলি আমরা জানি পরমাণুর সমুদ্রয় ভর কি কেন্দ্রে বন্ধীভূত থাকে, রাইট। বলতে পারে সমুদ্রয় ধনাত্মক চার্জ দ্বারা কেন্দ্র বন্ধীভূত থাকে, হ্যাঁ অবশ্যই নিউক্লিয়াস একটা পজিটিভ চার্জ মানে ইনক্লুডেড থাকে, কারণ আলটিমেটলি নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন এবং নিউট্রন। নিউট্রন তো কোনো চার্জ নাই, তাহলে আলটিমেটলি কি পজিটিভ দ্বারা এটাই থাকে। বলছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা বলছি যেটা কত প্রায় 10^5, তাহলে সব উপরে সবগুলো সঠিক, সঠিক নেই কোনটা, ডি নাম্বারটা। দেন বলছে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে, তাহলে আপার লেয়ার, হ্যাঁ যখন আপার লেয়ারে থাকে, যখন লোয়ার লেয়ারে আসে তখন আলটিমেটলি কি শক্তি সে বিকরিত করে, এবং সেই শক্তি বিকরিত হওয়ার শক্তি কি আমরা জানি যে ই ইকুয়াল টু কি ভাই, ই ইকুয়াল টু হচ্ছে আপার লেয়ার মাইনাস কি লোয়ার লেয়ার। এবং আমরা ই ইকুয়াল টু কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে শিখেছি, ই ইকুয়াল টু এইচ এফ, এটা সমান সমান কি লেখা যায়, ই ইকুয়াল টু এইচ এফ অথবা কি এইচসি বাই ল্যামডা। সো এখানে যাই যাক না কোনো কোশ্চেন আমরা এটা করতে পারি, তাহলে আনসার সঠিক কোনটা, এই যে ভাইয়া এইচসি ইকুয়াল টু আপার ডিভাইড বাই এখানে 1 না, এটা হবে লোয়ার। আচ্ছা সেম ওই একই সূত্র, ওই যেটাকে আমরা যদি কম্বিনেশন করি তাহলে দেখো আমরা কি পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু এইচ, নিচে হচ্ছে ই2 মাইনাস ইওয়ান, হ্যাঁ এখানে ই2 মানে হচ্ছে আপার লেয়ার, ইওয়ান মানে হচ্ছে কি লোয়ার লেয়ার। বলছে পরমাণুর 3টি ভৌর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। আবারও বলি আমরা, তাহলে R1 এর সাথে এক্ষেত্রে R1, হ্যাঁ আমরা সূত্র ছিল R1 ইন্টু কত, ইন্টু হচ্ছে n স্কয়ার, তাহলে বর্গের সমানুপাতিক, তাহলে আনসার হচ্ছে 1:4:9। তাহলে যেহেতু প্রথম তিনটা বলছে 1 2 3, তাহলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে কত 9, সো আনসার হচ্ছে 149। দেন বলছে যে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলোকরশ্মি কোন ধরনের প্রক্রিয়া উৎপন্ন হতে পারে। তো আমরা নিশ্চয়ই জানি যে পরমাণুস্থ যখন ইলেকট্রনের স্থানান্তর হয় কখন, ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম না যে ফটোতড়িৎ ক্রিয়া, মনে পড়ে কিনা তোমাদের, যে ফটোতড়িৎ ক্রিয়াতে কি ঘটে, এরকম ভাবে দুইটা ধাতব প্লেট থাকে, এখানে সেই ইলেকট্রনগুলো মানে এখানে আসে সূর্য আলোকরশ্মি পড়ে, তো যখন সূর্য আলোকরশ্মিগুলো পড়ে তখন আস্তে আস্তে এখানে ইলেকট্রনগুলো বিমুক্ত হয়, ইলেকট্রনগুলো যখন স্থানান্তরের ফলে আলটিমেটলি কি হয়, এই আলোকরশ্মির কি ব্যাপারটা আমাদের কাজ করে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের কি এই যে এইগুলাকে আমরা বলছিলাম হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য অথবা কি সূচন কম্পাঙ্ক, যেগুলো ব্যবহার করে আমরা কি এই কাজগুলো করে থাকি। ঠিক আছে ভাই, আমরা তাহলে পরে একটা দেখি, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ভৌর কক্ষপথে শক্তি দেওয়া আছে হলে বলে দ্বিতীয়টা শক্তি কত, তাহলে ই এন ইকুয়াল টু ভাইয়া -13.6, নিচে কত 2 দুগুণে 4, তাহলে আলটিমেটলি কত আসে 3.4 ইলেকট্রোভোল্ট, আনসার হচ্ছে 3.4 ইলেকট্রোভোল্ট। সেম এটা বলছে তৃতীয়টা, তাহলে মনটা কত, সেম কাহিনী ভাইয়া, সেম কাহিনী, ইএন ইকুয়াল টু -13.6, এখন তো 3 কত 9, হ্যাঁ আলটিমেটলি কত আসবে -1.5 -1.5 ইলেকট্রোভোল্ট, আনসার হচ্ছে এটা -1, হ্যাঁ এভাবে আমরা মোটামুটি আসলে প্রথম 2-3টার জন্য আনসারটা আসলে পেতে পারি এরকম। ও এটা সবাই আমরা মোটামুটি পড়ছি না, যে এনতম কক্ষপথে তার ব্যাগের ফর্মুলা, আমি একটা ব্যাগের শর্টকাট মনে তোমাদের বলছিলাম একটু আগে, যে vn ইকুয়াল টু v1 ডিভাইড বাই হচ্ছে n স্কয়ার, যদি কক্ষপথ দেওয়া থাকে। ওকে, সেখানে আলটিমেটলি কক্ষপথে যেহেতু ব্যাপারটা কাজ করতেছে না, সো তোমরা একটা নিশ্চয়ই সবাই জানো যে কেন্দ্রমুখী বল এফসি এবং হচ্ছে এফ, হ্যাঁ আলটিমেটলি যখন একটা পরমাণু যখন এরকম ভাবে ঘুরতে থাকে তখন তার কেন্দ্রমুখী বল এবং তার চার্জের জন্য বল, আলটিমেটলি এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটাকে আমরা যদি ধরি চার্জের জন্য বল, এই দুইটা বলকে ইকুয়েশন করে একটা মানে সুন্দর একটা সমীকরণে তৈরি করা যাবে। সেই সমীকরণটা হচ্ছে কি, সেই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা, হ্যাঁ তো এটা হচ্ছে আলটিমেটলি কি ব্যাগ বের করার একটা সূত্র, হ্যাঁ যে এটা হচ্ছে এনতম কক্ষপথে ব্যাগ বের করার সূত্র, সেটা হচ্ছে ই ডিভাইড বাই 4πε0 m ইন্টু r1। সো এটা দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু ম্যাথ আসতে পারে, খেয়াল করো, এই দেখো এই 4πε0 এর মান কিন্তু তোমরা জানো ভাইয়া, কারণ তুমি শিখে আসছো যে সি এর মানটা হচ্ছে 1/4πε0, এটা ইকুয়াল টু কত 9 × 10⁹ না, তাহলে আলটিমেটলি দেখো তো ভাই 4πε0 এই মানটা কত আসবে 1/9 × 10⁻⁹। সো আলটিমেটলি তোমরা যেখানে ক্যালকুলেশন করে দেখো এটা কিন্তু খুব সহজে মাত করা যাবে, সেক্ষেত্রে তোমার ভরটা দেওয়া থাকবে আর rnটা দেওয়া থাকবে। rn যদি নাও দেওয়া থাকে তুমি rn বের করতে পারবা কি r × n স্কয়ার, এটা দিয়ে বের করে নিয়ে আসতে পারবা। এবং rn ক্ষেত্রে কি r1 এর মানটা তো নিশ্চয়ই জানো 0.53 অ্যাংস্ট্রম, এই মানগুলো তোমরা মোটামুটি জানো। তাহলে হচ্ছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় ভৌর কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে জাস্ট n এর মানটা হচ্ছে 3, তাহলে nh বাই কত 3, হ্যাঁ দ্যাটস মিন হচ্ছে কত 3h বাই কত 2π, 3h বাই কত 2π। তারপর বলছে ভৌর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর nতম কক্ষপথে ইলেকট্রনটির মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাতটা একটু আগে আমি বলছি, যে মোট শক্তি এবং তার বিভব শক্তির অনুপাতটা আলটিমেটলি আমি বলছিলাম যে মোট শক্তি মানে আলটিমেটলি তার গতিশক্তিকে ডিফাইন করে, সো আলটিমেটলি তাদের অনুপাতটা সবসময় কত হবে 1:2, হ্যাঁ এক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে তার আনসারটা কিন্তু 1:2 হবে, হ্যাঁ এটা আনসারটা হবে কি অবশ্যই 1:2, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি একটু আগে, অনুপাতটা কত হবে অলওয়েজ 1:2, আনসার হচ্ছে সি। তারপর হচ্ছে কি বলছি, হাইড্রোজেন পরমাণুতে প্রথম এবং দ্বিতীয়তে উত্তেজিত স্তরের শক্তির অনুপাত কত, আগের মতোই প্রথম এবং দ্বিতীয় স্তরের শক্তির অনুপাতটা সূত্র তাহলে কি ই এন এর সাথে এন এর সম্পর্কটা কি কিরকম ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য কত 4, কিন্তু আলটিমেটলি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে উল্টে গেলে কত ভাইয়া, উল্টে গেলে 4:1, হ্যাঁ আনসার হচ্ছে কি ডি। আবার বলতেছে এটা ভুল করছে, হ্যাঁ এটাও ভুল করছে, কারণ বলছে প্রথম এবং দ্বিতীয় উত্তেজিত স্তরে, হ্যাঁ আনসার হচ্ছে কি, তাহলে আনসার হচ্ছে আলটিমেটলি কি এখানে হবে 4:1 কোনটা আছে 4:1 হচ্ছে ডি তে, হ্যাঁ আনসার হচ্ছে 4:1।
তারপর কি বলছে ভাইয়া, যে ইলেকট্রনের নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে? যখন নিচু থেকে উপরে যায় শক্তি শোষণ করে, উপর থেকে নিচে আসলে শক্তি কি করে দেয়? ছেড়ে দেয়। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হবে? শক্তির কি হবে? আদান প্রদান হবে, বা ক্ষেত্রে বলে দেয় বেসিক্যালি শক্তির কি হবে? শোষণ হবে। শক্তির কি হবে? শোষণ হবে। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর, আদি শক্তি স্তর ইনিশিয়াল থেকে চূড়ান্ত শক্তি স্তর NF এ গেলে নিম্নের কোনটির ক্ষেত্রে সর্বাধিক শত্রু? তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। ইনিশিয়াল থেকে কোথায় গেছে? ফাইনালে গেছে। এবং বলছে হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর এন থেকে চূড়ান্ত NF হাসতে বলে কোনটি ক্ষেত্রে শক্তি সর্বাধিক হবে? তো আমরা শক্তির সূত্রটা বেসিক্যালি কি জানি বলতো ভাইয়া? আমরা শিখছিলাম না যে এক্ষেত্রে ই ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমরা বলছিলাম যে এইচ এফ ইকুয়াল টু বা কি শিখছিলাম? আলটিমেটলি শিখছিলাম না এরকম যে RH 1/n² মাইনাস 1/n²। ওকে, তখন বলছে কখন শক্তি সর্বাধিক হবে বলো তো? কখন এখানে শক্তি সর্বাধিক হবে? আমরা এখানে মানগুলো দিয়ে একটু টেস্ট করতে পারবো। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এখানে হিন্টস আছে। সেই হিন্টসটা কি থাকা ভাই? আমি যদি 1 থেকে 2 এ যাই তাহলে শক্তি কিন্তু শোষিত হয়। কোশ্চেনে বলছে কি? কোশ্চেনে বলছে শক্তি নির্গত হবে। ডিউতে বেসিক্যালি এই ধরনের কোশ্চেনগুলো আসলে করে। তোমার সূত্র দিয়ে ম্যাথ করার কোনো আসলে দরকারই না। তোমার মানে শুধুমাত্র দেখো এরকম যখন ইনফরমেটিভ কোশ্চেন আসবে, একটা ছোট কথা দিয়ে কোশ্চেন তোমাকে শেষ করে দিবে। কোশ্চেন যেহেতু তোমাকে বলছে, এখন তুমি এগুলো যদি অপশন টেস্ট করতে যাও যে ভাই 80 এর জন্য বসাবো, 2 এর জন্য বসাবো, 390, 1 2 2 1 কোনটা বসাবো, যেটা অপশন টেস্ট করতে তোমার অনেক সময় চলে যায়। তুমি শুধু একটা কথা নিয়ে খেয়াল করো, সর্বাধিক শক্তি কখন নির্গত হয়? শক্তি কখন নির্গত হয়? যখন উপর লেয়ার থেকে নিচের দিকে আসে। তাহলে উপর লেয়ার থেকে নিচের দিকে কোনটা আসতেছে? এটা আসতেছে, আর এটা কি আসতেছে? এইটা আসতেছে। ক্লিয়ার? উপর থেকে নিচে আসছে। তাহলে দেখো এটা দিয়ে আসলে কখনোই মান তুমি অনেক ডিফারেন্স আসবে, কারণ 1/80² মানে কি মানে খুবই সামান্য ডিফারেন্স, কিন্তু এখানে তার ডিফারেন্সটা কি একটু কি বেশি পাওয়া যাবে। এই জন্য আনসার হচ্ছে কি? এই জন্য আনসার হচ্ছে কি 2:1। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা কথা কিন্তু, শক্তি নির্গত, তাহলে নির্গত মানে কি? এক্ষেত্রে উপরে ছিল, কোথায় আসছে? নিচে আসছে। দ্যাটস মিন শক্তি নির্গত হয়েছে। তারপর কি বলছে? ইউরেনিয়াম নিউক্লিয়াসের ইলেকট্রনের সংখ্যা কত ভাইয়া? এইসব কোশ্চেন আসলে আমাদের জন্য হাস্যকরী বটে। ও সরি, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। কোশ্চেন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কত হয়? তাহলে নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, সেক্ষেত্রে আনসার কত? 0। তারপর বলছে কি? ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসের অবস্থিত কিসের সংখ্যাকে বোঝায়? ভর, নিউক্লিয়ান সংখ্যা আলটিমেটলি বুঝি আমরা। সেক্ষেত্রে কি ভর সংখ্যা বলতে আমরা বুঝি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সবগুলির একটা সংমিশ্রণকে আমরা কি বলে থাকি? ভর সংখ্যা বলে থাকি। তারপর বলছে কি? জার্মেনিয়ামের নিউক্লিয়াসের প্রতীক যদি এটা হয় নিউট্রন সংখ্যা, তাহলে কত? জার্মেনিয়ামের নিউট্রন সংখ্যা আসলে কত? তাহলে নিউট্রন সংখ্যা মানে কি ভাই? ওই যে আলটিমেটলি পড়ছিলাম একটু আগে যে A-Z, তাহলে 73 থেকে 32 মাইনাস করো ভাইয়া, তাহলে কত হয়ে যাচ্ছে? 41। হ্যাঁ, এটা হচ্ছে আলটিমেটলি কত? 37 আর 73 মাইনাস কত? মাইনাস হচ্ছে ভাই 32, সো 41। এটা হচ্ছে তার নিউটন সংখ্যা। ঠিক আছে, দেন বলছে যে এটা একটা একটা কি দেখাতো ভাইয়া? এটা অলরেডি আমরা পড়ছি মনে যায়। এখানেও তার 20 আছে নিউটন সংখ্যা, এখানেও তার 20 আছে, তার মানে পরস্পরে কি আইসোটোন। হ্যাঁ, এটা পরস্পরে কি আইসোটোন। হ্যাঁ, এটা ওই আমাদের ইসাক স্যারের বই পড়েছে, সো এটা রিপিট আমাদের একটা কোশ্চেন। দেন এটা আমরা পড়ছি, যেটা আমরা সবাই জানি যে 1 AMU, এটা মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট তার মানে এটা হচ্ছে ভরের একক। আমরা নিশ্চয়ই ভাবে পড়েছি যে কার্বনের 1/12 অংশকে আমরা কি বলে থাকি? এক পারমাণবিক ভর। হ্যাঁ, এবং তার মানটা নিশ্চয়ই সবাই জানি, সেটা কত? 1 AMU ইকুয়াল টু 1.67 ইন্টু 10 কত? -27 কেজির মতো, মানে এরকম একটা মান আমরা পড়েছি। তো এখন হচ্ছে যে এটার সমতুল্য শক্তি আমরা মনে হয় পড়ে আসছি 934 মেগা ইলেকট্রোভোল্ট। যদি না পড়ে থাকি সরাসরি মুখস্থ করি। এটা হচ্ছে 1 AMU বা 1 AMU এর সমতুল্য শক্তি। তো এখানে বলছে 2 AMU ভাই, তাহলে আলটিমেটলি কি এই মানটা জাস্ট ডাবল হয়ে যাবে। তো ডাবল করলে আলটিমেটলি কত আসছে ভাই? যে 1863 মেগা কিন্তু থাকবে অপশনে, খেয়াল করো, কারণ অবশ্যই কি ছিল এখানে? মেগা অপশনটা থাকবে। তারপর কি বলছে ভাই? নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন সংখ্যা সমান? দেখাতো যে কোথায় কোথায় প্রোটন নিউট্রন সংখ্যা সমান। তাহলে দেখো এই যে এখানে 6 আছে না, আবার দেখো 12 থেকে 6 বিয়োগ করলে কত আসছে? 6। তাহলে এটাও 6, এটাও 6। দ্যাটস মিন আনসার হচ্ছে কি? সি। দ্যাটস মিন কার্বনের ক্ষেত্রে তার প্রোটন নিউট্রন সংখ্যা কি হয়? সমান হয়ে থাকে। তারপর কি বলছে? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এবং পরমাণু সংখ্যার ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকে। পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু কিসের সংখ্যা সেম? ভর সংখ্যা সেম, সেটাকে আমরা বলি কি? আইসোবার। আর যদি নিউট্রন সংখ্যা সেম থাকে আইসোটোন, যদি প্রোটন সংখ্যা সমান থাকে তাহলে কি? আইসোটোপ। আচ্ছা, তারপর বলছে যেসব পদার্থের পারমাণবিক সংখ্যা অভিন্ন, পারমাণবিক সংখ্যা অভিন্ন মানে কি? সেম, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি? আইসোটোপ। হ্যাঁ, এগুলো আসলে কেমিস্ট্রির পার্ট, খুব বেশি আসলে এখানে ব্রিফ কিছু বলা বা ডিটেলস কিছু বলা আসলে সুযোগ এখানে নাই। তারপর বলছে নিচের কোনটি ভরের একক নয়? গুরুত্বপূর্ণ কথা, ভরের একক নয়। তার মানে ভরের একক কি কি দেখাতো? এটাও বলছি আমরা যে অ্যাটমিক মাস ইউনিট, এটা ভরের একক। আচ্ছা দেখো তো এটা কি ভরের একক কিনা, এটা একটু যাচাই করতে আমি একটু সবগুলো অপশন টেস্ট করে দেখাচ্ছি। এটা কি ভরের একক কিনা?
আমরা কিন্তু আনসার জানি যে এখানে কিন্তু মেগা ইলেকট্রোভোল্ট কি শক্তির একক, কারণ আমরা শিখে আসছি 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এই মেগা ইলেকট্রোভোল্টটা আলটিমেটলি কি জুল, তার মানে এটা শক্তির একক। তো আমি বলতেছি যে কোনটা কার একক সেটা একটু তুমি আইডেন্টিফাই করে দেখো। এটাও কিন্তু আলটিমেটলি কি, এটাও কিন্তু আলটিমেটলি কিন্তু ভরের একক। কারণ কি, কারণ ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে জুল। তো জুল মানে কি বলতো শক্তি, তার মানে কি শক্তি আর শক্তি বা কাজের একক তো সেম, সেটা কি কেজি মিটার স্কোয়ার কি পার সেকেন্ড স্কোয়ার ভাইয়া। আর নিচে কি আছে আলোর বেগের স্কোয়ার, তাহলে আলোর বেগের একক কি মিটার পার সেকেন্ড, এটাকে স্কোয়ার করলে কি হয় মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো তুমি যদি কাটাকাটি করো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আলটিমেটলি কিন্তু কি ভরের একক। সেম কাহিনী ওই যে নিউটনের জায়গায় তুমি শিফট করাও, ক্যালকুলেশন করে দেখবে এটাও কি আসতেছে কেজি আসতেছে। তো তুমি দেখে আনসার করতে পারো অথবা এটাকে অপশন টেস্ট করে কিন্তু আনসারটা করতে পারো। তারপর কি ভাইয়া বলছে নিচের কোনটি আইসোটোন, বাচ্চাদের ম্যাথ, আইসোটোন তার মানে নিউটন সংখ্যা সমান কার বলো, নিচের কোনটি আইসোটোনের উদাহরণ বলো। এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আচ্ছা এখানে এটা একটু বলা টাফ, নিচের কোনটি আইসোটোন। হ্যাঁ আইসোটোন মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান থাকবে, কিন্তু আমি কার সাথে তুলনা করে বলবো। হ্যাঁ সেই ক্ষেত্রে আলটিমেটলি ফসফরাস তো এভাবে 17 হয়, তারপর এটা কত হয়, এটা হচ্ছে 8 হয়, তারপর এটা হচ্ছে কি 20 হয়, এটা হচ্ছে 20 হয়। হ্যাঁ এখানে কোশ্চেনটা এমন দেখা যে কে কার আইসোটোন। হ্যাঁ কোশ্চেনটা আসলে এখানে একটু ভুল আছে এটা, হ্যাঁ এটা একটু ঝামেলা আছে, কে কার আইসোটোন, কারণ এখানে তো আলটিমেটলি আমরা কিভাবে বুঝবো আইসোটোনের মানটা। তারপর বলছে কোনো মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত আসলে কোনটি। হ্যাঁ কেমনে আসলে নিউক্লিয়াসে বেসিক্যালি প্রকাশ করে, আমরা জানি যে এটা নিচে থাকে, সরি জেডটা নিচে থাকে, এটা বেসিক্যালি আমরা এভাবে প্রকাশ করি, জেড এখানে আর ডান পাশে এই থাকে, এইভাবে প্রকাশ করা যায় অথবা এক সাইড দিয়ে প্রকাশ করা যায়। তাহলে জেড কোথায় আছে, এই তো ভাইয়া জেড কোথায় আছে, এই যে জেড নিচে আছে, এটা উপরে আছে, এবং এটা হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি, তুমি চাইলে এটাকে এই পদ্ধতিতে প্রকাশ করতে পারো। তারপর আইসোটোপের টোপ অর্থ কি, নিশ্চয়ই জানি আমরা, মানে কোথায় পজিশনটা আসলে কোথায় সমান, সেটা হচ্ছে কোথায়, আইসো মানে সমান, কোথায় সমান, সেটা হচ্ছে স্থান, সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যায় সমান নাকি নিউটন সংখ্যায় সমান। তারপর হচ্ছে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত থাকে যখন এটি কি নিশ্চিত হয়, আমরা নিশ্চয়ই জানি ফোটন যদি কখনো নির্গত, কারণ আলফা কণা নির্গত হলে কি চেঞ্জ আসে, বিটা কণা নির্গত হলে কি চেঞ্জ আসে, কি বিটা কণা নির্গত হলে পানির সংখ্যা একবারে, আবার নিউট্রন নির্গত হলে তার কি চেঞ্জ আসে নিউক্লিয়ন সংখ্যাতে, কিন্তু একমাত্র ফোটনে কোনো কি হয় না, তার মানে কোনো পরিবর্তন হয় না। সেম কাহিনী দেখো 40 থেকে যে 18 বিক করো 12, আবার দেখা উপরে দেখো এখানে আর কিছু করা দেখো না, উপরে 40ও সেম উপরে 40ও সেম, তাহলে আলটিমেটলি ভর সংখ্যা সমান, তাহলে এটার নাম হবে কি আইসোভার। হ্যাঁ আনসার হবে কি আইসোভার। তারপর ও অনিমের সমতুল্য ভর আমি অলরেডি বলছি, এটা কত 1.667 কত মাইনাস পাওয়ারটা খেয়াল করো -27 কেজি। হ্যাঁ এবং এখানে আসলে অ্যাকুরেট চাইছে, খেয়াল করো অ্যাকুরেট মানে একদম তোমাকে 5 ঘর পর্যন্ত মাথা রাখা, কারণ অপশন দেখো এই অপশনটা এখানে সঠিক, এই অপশনটা কত সঠিক দেখো এক্ষেত্রে 66057, মানে তোমাকে 5 ঘর পর্যন্ত একদম একুরেটলি মাথায় রাখতে হবে যে কোনটা আসলে এএমই এর ভর। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা টাফ কোয়েশ্চেন, কারণ আমরা যেটা করি সবসময় 1.66 লিখে অথবা সর্বোচ্চ 1.67 লিখে এটাকে পার করে দিয়ে আসি, কিন্তু অপশন একদম 5 ঘর পর্যন্ত কি একুরেটলি রাখছে যে কোনটা আসলে তার মান। তারপর বলছে আইসোটন কোন মৌলের কণার সমান, আইসোটন। হ্যাঁ আইসোটনে কোন মৌলিক কণা কি থাকে, মোটামুটি আমরা সবাই জানি আইসোটন হচ্ছে কি নিউটন সংখ্যাটা তার সমান থাকে। তারপর তেজস্ক্রিয় থেকে আবিষ্কার করেন, এটাও জানি আমরা, হচ্ছে ভ্যাকেরেল। হ্যাঁ আমরা এই ধরনের আসলে থিওরি কোশ্চেনগুলো জাস্ট একটু অ্যাভয়েড করতেছি, আমরা দেখি তো ম্যাথমেটিক্যাল কি আসে। আর আমরা বলবো এখানে আসলে ম্যাথগুলো খুব কম, দুইটা জায়গায় আসে ম্যাথের, একটা হচ্ছে ভাই ওই যে অর্ধরূপের ব্যাপার নিয়ে, আরেকটা হচ্ছে ওই যে তোমাদের নর্মালি কোন শক্তির মানগুলো আসলে কেমন। হ্যাঁ তারপর বলছে কোনো পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কৃত হয় তাকে আমরা কি বলি, বিকিরিত হওয়ার প্রক্রিয়ার নামটা হচ্ছে কি, সবসময় এটা কি হয় কোনো পদার্থ থেকে তেজস্ক্রিয় বিকিরিত হয় তাকে কি বলা হয় স্বতঃস্ফূর্তভাবে, তাকে উত্তপ্ত করা হয় উচ্চ চাপে করা হয়, না 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 এটা কিন্তু স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। শক্তি যখন তোমার মনে করো আমরা যখন দেখি যে সোডিয়ামটা আসলে কেন কেন একটা ভালো পরিবেশ, কারণ খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কারণ সেই নিকটস্থ নিষ্ক্রিয় করতে চায়, তাহলে মানে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ফলে কিন্তু মানে জগতে এই ধরনের বিক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। তারপর বলছে তেজস্ক্রিয় পদ থেকে নিচের কোনটি নির্গত হয় না, কোনটি নির্গত হয় না নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে কি আলফা নির্গত হয় বিটা নির্গত হয়, এখানে আসলে এটা কোয়েশ্চেন মার্ক না, এটা হবে গামা রশ্মি। তো আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে কি নিউট্রন। তারপর বলছে যে তেজস্ক্রিয় ধ্রুবকের এসআই একক কি, এসআই একক ভালোভাবে বলছে কিন্তু এসআই, তাহলে ফার্স্টে কি আবিষ্কার করেছেন বিজ্ঞানী হচ্ছে হেনরি ভ্যাকেরেল। হ্যাঁ সেক্ষেত্রে আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ভ্যাকেরেল। তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের এসআই একক, তাহলে ক্ষয় ধ্রুবক মানে কি, ওই যে ভাই বলছিলেন লন টু ডিভাইড বাই টি হাফ, টি হাফ মানে একটা কি সময় না, তাহলে এটাকে বেসিক্যালি এককটা হয় কি পার সেকেন্ড, তারপর হয় কি পার ডে অথবা কি পার আওয়ার অথবা কি পার মিনিট, এরকম জাস্ট সময়ের উল্টাটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক। তাহলে এখানে কোনটা আছে, এই যে পার সেকেন্ড হচ্ছে তার কি এখানে তার ক্ষয় ধ্রুবকের একক। তারপর বলছে দেখো প্রতি সেকেন্ডে ক্ষয়ের সংখ্যা দিয়ে তেজস্ক্রিয় পরিমাণ করা হয়, প্রতি সেকেন্ডে একটি ক্ষয়কে আসলে আমরা কি বলে থাকি, একটি ক্ষয় মানে কি পরিমাণ ক্ষয় হচ্ছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি 1 বেকারেল, অথবা এটা কিরকম বলা হয় 1
ডিকে পার সেকেন্ড, 1 ডিকে পার সেকেন্ড, যেটাকে আমরা বলেছি বিয়োজন পার ধ্রুবক। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই পড়ে আসছি টিকটকে যে 1 কুড়িতে কত ব্যাকেরিয়াল বা কত ডিকে পার সেকেন্ড আসলে হয়ে থাকে। তারপর কি বলছে ভাই বলতো, কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তার নামই হচ্ছে কি অর্ধ জীবন, আর টোটাল গড়টাকে বলা হয় কি গড় জীবন। তারপর বলছে নিচের কোন বিষয়ের উপর কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধ জীবন নির্ভর করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে মৌলটা আসলে প্রকৃতি আসলে কিরকম, কারণ আমরা 84+ সকলগুলো মৌলকে 84+ মানে যে উপরে যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। এখন দেখো যে ইউরেনিয়ামও তেজস্ক্রিয় মৌল কিন্তু রেডনও তেজস্ক্রিয় মৌল, সেই দুইটার মধ্যে কিন্তু তাদের একটা বিশাল কিন্তু একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আছে বা তাদের গঠনগত বৈশিষ্ট্যটা কি আছে, পার্থক্য আছে। সেক্ষেত্রে আলটিমেটলি মৌলের যে প্রকৃতিটা কিরকম গঠনগত সেটার উপর ডিপেন্ড করতেছে কি তার অর্ধজীবনটা কেমন হবে, কোনটা অতি দ্রুত ভাঙবে কোনটা কি একটু কম ভাঙবে। তারপর কি বলছে ভাইয়া, একক সময় একটি মৌলের ক্ষয়ের সম্ভবত কি বলা হয়, কতটুকু ভাঙবে সেটার নাম হচ্ছে কি ক্ষয় ধ্রুবক। হ্যাঁ, এটাকে বলা হয় কি ক্ষয় ধ্রুবক। তারপর বলছে যে তেজস্ক্রিয় পরমাণু আদি সংখ্যা n0 এবং টি পরে অবশিষ্ট তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা তাহলে কত হবে, সূত্র আমরা একটু শিখাচ্ছি n = n0 ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা টি কোথায় আছে, সো এটা তো প্লাস, এটা হবে না। তারপর দেখো এখানে শুধু মাইনাস আছে, এটা হবে না ভাইয়া, এটা হবে, এটাও হবে না। তার আনসার কি এই যে n = n0 ই টু দি পাওয়ার কত মাইনাস ল্যামডা টি। সো এটাকে আমরা একটু কনফিগারেশন করে এটাও লিখতে পারি ln n/n0 = কি মাইনাস ল্যামডা টি, বা এটাকে এরকম লেখা যায় মাইনাস ln 2t ডিভাইড বাই কত টি হাফ। হ্যাঁ, এটাকে কনফিগারেশন করে এরকম করে লেখা যায়। তারপর বলছে ডি সমান যেটা হচ্ছে আমরা জানি ক্ষয় দ্রবকের যে সূত্রটা সেটা কি বলতো, ক্ষয় দ্রবকের হার তার আদি মৌলের কি সমান। তাহলে ক্ষয় দ্রবকের হার এই যে তার এই মৌলটার সমান কি হবে, তার এটা সমান হবে। হ্যাঁ, যে আদি মানে ক্ষেত্রে সময় দিয়ে আসলে ভাগ করতে হবে, সেটা তার কি প্রদত্ত n এর সমান হবে, এবং নেগেটিভটা কিন্তু অবশ্যই কি ক্ষয় দ্রবকের এই পাশেই থাকবে আর কি। তারপর হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা আসলে কেমন আমরা নিশ্চয়ই জানি, সূত্রটা তো আলটিমেটলি আমরা জানি যে টি হাফ ইকুয়াল টু উপরে যাবে হচ্ছে 0.693, তাহলে এটা হচ্ছে না। তারপর দেখো এই যে এটা লেখা যাচ্ছে 0.693 ডিভাইড বাই ল্যামডা, বা এটাকে আমরা লিখতে পারি কি ln 2 ডিভাইড বাই কত ল্যামডা। হ্যাঁ, আনসার হচ্ছে কি 2 নাম্বার, সরি ডি নাম্বারটা। তারপর হচ্ছে নিচের কোনটি দ্বারা 1 কুড়ি বোঝানো হয়, অলরেডি বলছি 1 কুড়ি সমান কত 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড অথবা কি ব্যাকেরিয়াল। তারপর হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত আলফা কণা হচ্ছে। হ্যাঁ, তাহলে কোনটি থেকে বিকিরিত আলফা কণা হচ্ছে বলো, আলফা মানে আমরা জানি কি হিলিয়াম নিউক্লিয়াস না, তো আনসার হবে কি হিলিয়াম নিউক্লিয়াস। সো এটা দেখতে কিরকম He24 প্লাস কত +2+। তারপর বলছি কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন 40, মৌলটি সম্পূর্ণ ক্ষয় হতে কত সময় লাগবে। কেউ যদি এই কামটা করছো ভাই, যেহেতু অর্ধজীবন 19 তাহলে তার পূর্ণ জীবন মনে হয় 80 দিন না। একটা মৌল ভাঙতে ভাঙতে এরকম হয় 1 থেকে হাফ হয়, হাফ থেকে 1/4 হয়, 1/4 থেকে 1/8 হয়, 1/8 থেকে 1/16 হয়, 16 থেকে 1/32 হয়, এরকম ভাবে চলতে থাকে মোটামুটি হচ্ছে 10 থেকে 12টা অর্ধ বেসিক্যালি সংগঠিত হয়, কিন্তু এটা কখনোই পূর্ণরূপে শেষ হয় না। এই জন্য তার এটা সময়টা কি, তার একটা মেজরিটি পার্ট কি, একটা মেজরিটি পার্ট হচ্ছে অসীম সময় পর্যন্ত চলতে থাকে। হয়তো তার ম্যাক্সিমাম পার্টই ভেঙে যায়, কিন্তু সামান্য একটা অংশ থাকে যেটা কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু চলতেই থাকে। দ্যাটস এটা কি বলা হয় অসীম সময় ধরে কন্টিনিউ হবে। সো কেউ যদি ভুলে ভাই 80 দিছো, শেষ, জীবন এখানেই শেষ। যেমন বলছে 2 ঘন্টা পর কোনো মৌলের, এটা আমরা অলরেডি করছি। হ্যাঁ, 2 ঘন্টা মানে 120 মিনিট দিয়ে। হ্যাঁ, এখানে দেখো 1/16 আছে, তার মানে কত আছে এখানে, তার অর্ধেক কয়টা 4টা, n এর মান কত 4, তাহলে সূত্র কি ছিল n = t ডিভাইড বাই কত t হাফ। সুতরাং আমরা বলছিলাম t হাফ = t কত ভাইয়া, t তো 120 মিনিট, আর এখানে n কত আছে ভাইয়া, n কত আছে ভাইয়া 4 আছে, তাহলে আলটিমেটলি কত মিনিট 30 মিনিট। হ্যাঁ, আনসার কত 30 মিনিট, অপশনটা কত 30 মিনিট। সো এটা আমরা আগেও প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের বই করেছি কিন্তু এটা। দেন বলছে নিচের কোন দুইটি রাশি একই ধর্ম প্রদর্শন করে, খুবই গুরুত্বপূর্ণ। সো কোন দুটি, এটা হচ্ছে এখানে হবে গামার। হ্যাঁ, সেম। সো এক্স রে এবং হচ্ছে কি গামার। হ্যাঁ, এক্স রে এবং কি গামার হচ্ছে কি একই ধর্ম প্রদর্শন করে থাকে। তারপর হচ্ছে বলছে কি রেডিয়ামের গড় জীবন দেওয়া আছে, বলছে ক্ষয় ধ্রুবক কত। সো এই কোয়েশ্চেনটা আমরা ক্যালকুলেটর ছাড়া ব্যবহার করতে, মানে ক্যালকুলেটর ছাড়া পারবো না আলটিমেটলি। হ্যাঁ, সো আমরা যদি গড় জীবন দেওয়া আছে আমাকে বলছে ক্ষয় ধ্রুবক, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে টি হাফ ইকুয়াল টু কি আলটিমেটলি শিখছি 0.693 ইন্টু হচ্ছে কত গড় আয়ু। হ্যাঁ, কারণ আমাকে যেহেতু গড় জীবন কোয়েশ্চেনে দেওয়া আছে, কিন্তু আমাদের তো এসেছে ক্ষয় ধ্রুবক। তাহলে আপনি ক্ষয় ধ্রুবক ইকুয়ালটা আবার কি শিখছেন, ক্ষয় ধ্রুবক ইকুয়ালটা আমরা শিখছি ভাই যে ln 2, হ্যাঁ, বা 0.693 ডিভাইড বাই কত ল্যামডা ইকুয়াল টু 0.693 ইন্টু কত টাউ। ওকে, সো আলটিমেটলি দেখেন তো কি হচ্ছে, এই মান কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাই আমাদের যেহেতু কি চাইছে ক্ষয় ধ্রুবকের মানটা, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে ক্ষয় ধ্রুবক ইকুয়ালটা লিখতে পারি 1/τ। তাহলে এটা মাথায় রাখবো যে ক্ষয় ধ্রুবকের সাথে এর সম্পর্ক হচ্ছে কি শুধুমাত্র ব্যস্তানুপাতিক। তার মানে এই 1/2341 এটার যে মানটা আসবে সেটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবকের মান। সো এটা চাইলে করা যাবে, বাট আমরা এক্ষেত্রে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে এটা করে ফেলতে পারবো। হ্যাঁ, তারপর বলছে কি 10 গ্রাম বড় একটি তেজস্ক্রিয় মৌল আলফা কণা বিকিরণ করছে, এক অর্ধজীবন পর কত হবে, একটা অর্ধজীবন পরে কি ছিল 10,
কত হয়ে যাবে 5 গ্রাম, 2টার পর কত হয়ে যাবে ভাই 2.5 গ্রাম, 3টার পর কত হয়ে যাবে, এটারও ভাই আরো অর্ধেক কত সেটা 1.25 গ্রাম। সো এরকম ভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে এখানে হচ্ছে একটা অর্ধায়ু, এখানে 2টা অর্ধায়ু, এখানে কি 3টা অর্ধায়ু, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস। তারপর হচ্ছে যে গামা রশ্মির মধ্যে আছে, গামা রশ্মির মধ্যে কি আছে ভাই, গামা রশ্মির মধ্যে কি আছে, একটা ফোটন কণা আছে, যার ফলে সে অতি বেদন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে একটি তেজস্ক্রিয় মূল্য 1.8 দিন, এটা অলরেডি আমরা করেছি। হ্যাঁ, শর্টকাটে তো মনে আছে তোমাদের, যে কি বলছিলাম, উপরে হচ্ছে বড় মান, নিচে হচ্ছে ছোট মান। তাহলে আমাদের n এর মানটা কত আসছে ভাইয়া, n এর মানটা আসছে কত 3। তাহলে কোশ্চেনে বলছে ক্ষয়প্রাপ্ত কতটুকু হবে, তাহলে আলটিমেটলি আমাদের আছে কত, আছে তো ভাই হচ্ছে কত 2 কিউব, মানে কত আছে 3টা না, হ্যাঁ আলটিমেটলি আমাদের আছে কত ভাই 1/8। দেখো কোশ্চেনে বলছে ক্ষয়প্রাপ্ত কতটুকু হয়েছে, তাহলে আলটিমেটলি কত 1/8 ইকুয়াল টু কত 7/8। তাহলে আমার এত অংশ কি আছে ক্ষয়প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে কত, এটা আনসারটা হবে ডি। আনসারটা হবে কত ডি। তাহলে তার তেজস্ক্রিয় মূল্য এত আছে, তাহলে এটাকে আমরা যদি দেখি তাহলে তার n এর মান আসে 3 এখানে বসালে কত 1/8, আর তাহলে অবশিষ্ট থাকবে কত 1 থেকে 1 - 8। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট বেরিয়েছে, কিন্তু আমার লাগবে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে। সো এখানে মাইনাস করলে আনসার আসবে কত, আনসার আসবে হচ্ছে 7/8। হ্যাঁ, সো এটা হচ্ছে তার আনসার। তারপর কি বলছে ভাইয়া 4 ঘন্টা, আগে দেখি 4 ঘন্টা মানে কত, 4 ঘন্টা মানে 240 মিনিট, 240 মিনিট। একটা তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ কি থাকে অক্ষত, মানে অবশিষ্ট থাকে। সেম কাহিনী 1/16 তুলনা করো কার সাথে ভাই, এই যে 1/2 কত n। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত 2 দ্যাটস মিন n এর মান কত ভাই 4। তাহলে তার অর্ধ সংখ্যা কয়টি, তার অর্ধ সংখ্যা হচ্ছে কত 4টি। তাহলে আমাকে বলছে যে তার অর্ধ জীবন কত, সূত্র কি n = t ডিভাইড বাই t হাফ। তাহলে t হাফ ইকুয়াল টু উপরে t এর মানটা কত আছে ভাইয়া, t এর মানটা আছে 240, t এর মানটা হচ্ছে 240, নিচে ডিভাইড বাই কত ভাইয়া, নিচের মানটা হচ্ছে অর্ধ জীবন কত। সো অর্ধ জীবন তোমার চাইছে, তাহলে নিচে হচ্ছে n এর মানটা কত, ওই যে পাই গেছে ভাই এখানে 4। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 240 কে 4 দিয়ে ভাগ করলে 60 মিনিট অথবা 60 মিনিট অথবা কত, এটা হচ্ছে 1 আওয়ার। হ্যাঁ, কত আওয়ার 1 আওয়ার। সো আনসার হচ্ছে 1 ঘন্টা। সেম কাহিনী ভাই একটা বিটা হয়েছে ট্রিটিয়ামে, তার ফলে তার অর্ধটা দাঁড়াইছে 12.5 বছর, 25 বছর পর ট্রিটিয়ামে কত অংশ অবশিষ্ট থাকবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে অবশিষ্ট থাকে কত ভাই 2n। তাহলে আমার n এর পরিচয় কি ভাই, বড় মান বাই ছোট মান। বড় মান কত ভাই, এই যে বড় মান হচ্ছে 25, ছোট মান কত ভাই 12.5, তাহলে কত থাকে ভাই, থাকে হচ্ছে 2। সো আলটিমেটলি কত 1/2 স্কয়ার, দ্যাটস মিন কত 1/4। এটা হচ্ছে আমাদের কি অক্ষত আছে। যদি বলে ভাই কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে, সিম্পল ব্যাপার, ক্ষয়প্রাপ্ত মানে কি 1/4, দ্যাটস মিন কত আমার ক্ষয়প্রাপ্ত অংশ কত হবে 3/4। তারপর হচ্ছে জাল নোট শনাক্তকরণ, অনেকবার পড়ছেন, পিএইচডি করে বলছেন এর উপর ইউবিরে, ওকে। তারপর হচ্ছে রেডিয়ামের গড় আয়ু দেওয়া আছে, তাহলে অবক্ষয় ধ্রুবক কত। হ্যাঁ, একই জিনিস, সেম কাহিনী, গড় আয়ুর সাথে অবক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি উল্টা। হ্যাঁ, আলটিমেটলি কি জাস্ট এখানে একটা দিয়ে একটা ভাগ করলেই তার আনসারটা কিন্তু চলে আসবে। আনসার হবে 4.25 27 × 10^4। এই কোশ্চেন আমরা অলরেডি সলভ করেছি। কোনো একটা কোশ্চেন আছে বলছিলাম ডিইউতে আসলে, এবং এই কোশ্চেনের গত বছরও আসছে মনে হয়, হ্যাঁ, যে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পলিনোমিয়ামের এত অংশ অবশিষ্ট থাকে। সেম, তাহলে তুলনা করো 1/2n, তাহলে 1/16, দ্যাটস মিন n এর মানটা কত 1/4। সো n আসতেছে কত 4। সো আমাকে বলছে কিসের মান, অর্ধের মান। তাহলে t হাফ ইকুয়াল টু t ডিভাইড বাই কত n, t আছে কত ভাই 14, এটার মান কত 4। সো আলটিমেটলি 7/2 মিনিট। আনসার হচ্ছে 7/2 মিনিট। আনসার হচ্ছে 7/2 মিনিট। দেন বলছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত। সো আমরা শিখে আসছি টিকটকে যে অর্ধায়ু ইকুয়াল টু কি 0.693 ইন্টু হচ্ছে কি গড় আয়ু। তাহলে গড় আয়ু যদি 1 বছর বসান, তাহলে তার অর্ধায়ু কত, অর্ধায়ু হচ্ছে 0.693 ইয়ার। হ্যাঁ, আনসার হচ্ছে 0.693 ইয়ার। তারপর হচ্ছে কোনটি নিউক্লিয়, এটা হচ্ছে নিউক্লিয় ঘটনা নয়, কোনটি নিউক্লিয় ঘটনা নয়। তাহলে আলফাও নিউক্লিয় ঘটনা, বিটাও নিউক্লিয় ঘটনা, গামাও নিউক্লিয় ঘটনা। আনসার হচ্ছে কি এক্স রে রশ্মি হচ্ছে কি নয়, নিউক্লিয় ঘটনা নয়। তারপর হচ্ছে ইউরেনিয়ামের অর্ধায়ু এত হলে গড়ায়ু কত। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হ্যাঁ, অর্ধায়ু দেওয়া আছে, গড়ায়ু বের করতে বলছে। তাহলে গড়ায়ু ইকুয়াল টু কি হবে, গড়ায়ু ইকুয়াল টু কি হবে ভাই, অর্ধায়ু ডিভাইড বাই কত 0.693। তাহলে অর্ধায়ু কত আছে ভাই 4.5 ইন্টু 10⁸, নিচে ভাগ কত ভাই 0.693। মাশাআল্লাহ, এখন আপনি ক্যালকুলেটর ইউজ করতে থাকেন, কারণ এটা বুটেক্স ভাই, বুটেক্স এখন রিটেন কোয়েশ্চেন হয়। হ্যাঁ, এখন রিটেন কোয়েশ্চেন হয়, তাহলে অবশ্যই এখানে ক্যালকুলেটর ব্যবহার ছিল। সো আনসার আসবে 6.48 ইন্টু 10⁸। একটা ব্যাপার আছে, যারা একটু টেকনিক খাটাতে চান তারা কিন্তু একটু টেকনিক কাটা আনসারটা বের করতে পারেন। কেমনে বের করতে পারেন, প্রথম কথা হচ্ছে দেখেন উপরে পাওয়ারটা কত আছে ভাই 10⁸ না, আর এখানে তো 4.5 দিয়ে আপনি 0.69 বের করলেন, এর জন্য কি পাওয়ারের কোনো ডিফারেন্স হবে। এখানে দেখেন প্রত্যেকটা পাওয়ারই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, একমাত্র এটার মানটা হচ্ছে প্লাস। দ্যাটস ওয়াই
এটাকে বলা হচ্ছে অপশন অ্যানালাইসিস। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিশেষ করে এমসিকিউ সলভের জন্য যে অপশন অ্যানালাইসিস কত গুরুত্বপূর্ণ। আপনি অনেক বড় ম্যাথ করে বসে থাকবেন, কিন্তু দেখবেন কোনোভাবে যে অপশন দেখলে আপনি আনসারটা পারতেন, যেটা এটা এখানে হয়েছে, জাস্ট সূত্রটা বসাইলেই আনসার কিন্তু চলে আসতেছে। সেম পরের ম্যাটটাকে দেখেন, এখন বলছে 1/32 অংশ হ্রাস পাবে, হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থা ছিল, তাহলে এখানে তার অক্ষত আছে 1/32, তাহলে 1/32 মানে কত, 2^5, তার মানে আমি এটার সাথে যদি তুলনা করি তাহলে n এর মানটা কত আসতেছে 5। কোশ্চেনে বলছে যে কত বছর পর টি এর মান, তাহলে n = t ডিভাইড বাই কত, t হাফ, তাহলে আমরা t = পাচ্ছি n ইনটু কত, t হাফ। সো আনসার হচ্ছে 5 × 5। কোশ্চেনে যেহেতু অর্ধয় বলে দিয়েছে কত, 5 বছর, তাহলে 25 ইয়ার, আনসার হচ্ছে 25 ইয়ার। তারপর হচ্ছে 20 সেন্টিমিটার পুরু স্টিল ব্যাথ করে যেতে পারে নিচের কোনটি। তার মানে যেহেতু আমরা সবচেয়ে জানি সবচেয়ে বেশি বেদনক্ষমকে গামা পার্টিকেল, তাহলে এটাই কি করবে, যে কোনো রে ব্যাথ করে চলে যেতে পারবে। তারপর হচ্ছে তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মেডিকেলে কিন্তু এটা প্রায় আসে। সেটা হচ্ছে যে এটা ডেন্টাল এক ব্রাশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি সীসা, হ্যাঁ, এটা হচ্ছে কি করতে পারে, তেজস্ক্রিয় মৌলগুলোকে কি করতে পারে, প্যাকেট দিয়ে কি সংরক্ষণ করে রাখতে পারে, যার ফলে সেখন কি এটা হয় না, বের হয় না। তো এটা আমাদের জন্য কি, আমরা যখন তেজস্ক্রিয় মৌল যখন ক্যারি করি, খেয়াল করে মানে যে যখন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য যে ইউরেনিয়ামগুলো নিয়ে আসছিল, তখন কিন্তু একটা বিশেষ একটা ট্রাকে করে নিয়ে আসছিল, এবং এই ট্রাকগুলো কিন্তু এই সীসা দ্বারা কি আবদ্ধ করা থাকে, হ্যাঁ, ওকে। দেন বলছে কোন তেজস্ক্রিয় মৌল একদিন পর 1/6 অংশ অবশ্যই থাকলে তার অর্ধয় কত হবে, হ্যাঁ, একদিন, তাহলে একদিন পর, তাহলে টি এর মান হচ্ছে 1, টি এর মান হচ্ছে 1 ডে, চাইছে ভাই আমাদের কাছে টি হাফ, অর্ধের মানটা আসলে কত হবে। তাহলে আমরা দেখি কত অংশ অবশিষ্ট আছে, 1/16 অংশ, দ্যাটস মিন কত, 2^4, n এর মান হচ্ছে 4। তাহলে আমরা দেখি সূত্র কি, সূত্র হচ্ছে ভাই টি হাফ = একদিন ভাগ হচ্ছে 4, তার মানে কত, 0.25 ডে, 0.25 ডে, দ্যাটস মিন একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টাকে 4 দিয়ে ভাগ করলে কত ঘন্টা ভাই, 6 ঘন্টা। তার মানে আলটিমেটলি হবে আনসার কি, আনসার হবে কত, 6 ঘন্টা। তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় দ্রবকের মাত্রা কি, তাহলে ক্ষয় দ্রবকের একক যেহেতু পার সেকেন্ড, তাহলে এর মাত্রা হবে কি 10^1, মাত্রা হবে কি 10^1। দেন আমরা দেখি যে কি বলছে যে একটি তেজস্ক্রিয় মৌল দুটি আলফা ও 3টি বিটা কণা নিঃসরণ হচ্ছে, তাহলে বলছে জেড এবং এর মানটা আসলে কত। তাহলে যদি 2টা আলফা নির্গত হয়, তাহলে 2 × 4, সো আলটিমেটলি যেহেতু 2 4, তাহলে 2 × পারমাণবিক সংখ্যা হচ্ছে 4 কমবে, আর 3টা যদি বিটা নির্গমিত হয়, তাহলে আলটিমেটলি কি হবে, যে বিটার জন্য আলটিমেটলি কি 1 কিন্তু কি বাড়ে, তাহলে আলটিমেটলি 3 বিটার জন্য কি 3 বাড়তেছে, তাহলে মোটের উপর কি হচ্ছে বলেন তো, এখানে কিন্তু যে আলফার জন্য 4 কমতেছে, আবার বিটার জন্য কিন্তু প্লাস কি 3 বাড়তেছে, তাহলে মোটের উপর মাত্র 1 হচ্ছে, আমার জেড এর মানটা হচ্ছে কত, 1 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে টোটাল যদি ব্যাপারটা আপনাদের বলি, দেখেন এই যে জেড এর মানটা কিন্তু কি -1 হচ্ছে, জাস্ট 1 হচ্ছে, কিন্তু তার ভর সংখ্যা আবার কি, এই যে 4 হয়ে গেছে কত 8, তাহলে ভর সংখ্যা কিন্তু 8 মাইনাস হচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেল কিনা, প্রথমে আবারও খেয়াল করেন ব্যাপারটা, যেহেতু 2টা আলফা কণা বিক্ষেপণ হয়েছে ভাই, 2টা আলফা কণাতে কি 4টা হর 2টা প্রোটন, তাহলে 2 × 4, আর ওইদিকে কত, সো 2টার জন্য আলটিমেটলি কি 2 × 4 এদিক দিয়ে বের হয়ে গেছে, আর ওইদিক দিয়ে কত বেরিয়েছে 4 4 8, তাহলে 8, এই যে এই জন্য ফার্স্ট এই ভর সংখ্যা থেকে 8 মাইনাস হয়ে গেল, কিন্তু জেড তো এখান থেকে 4 বেরিয়েছে, কিন্তু আবার বিটা তো 3টা বেরিয়েছে, বিটা যদি বের হয় তাহলে তো প্লাস হয়ে যায়, তাহলে -4 + 3, তার মানে কি একটা -1, এই জন্য জেড = কত, -1। তারপর হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয়তার একক নয়, রাদারফোর্ড কি, সেক্ষেত্রে বিজ্ঞানীর নাম রাদারফোর্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ আনসার আছে ক এবং খ উভয়টি, হ্যাঁ, বোর এবং রাদারফোর্ড কোনটা আসলে তেজস্ক্রিয় একক হচ্ছে কি কুরি এবং কি ব্যাকেরেল। তারপর হচ্ছে নিচের কোন রাশিটি সর্বাধিক অনুপ্রবেশ করে, হ্যাঁ, আমরা নিশ্চিত আগে পড়ে আসছি যে গামারের বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে এটা সর্বাধিক অনুপ্রবেশ করবে। দেন বলছে যে কোনো পদার্থের অর্ধায়ু 10 দিন 75% ক্ষয় হতে, খুবই গুরুত্বপূর্ণ, এতক্ষণ কিন্তু আমরা মান দিয়ে করেছি, এই ফার্স্ট একটা পার্সেন্টেজ দিয়ে রাখছে, এত অংশ কিন্তু ক্ষয় হতে, তাহলে অবশিষ্ট কত হবে বলো ভাইয়া, অবশিষ্ট ভাইয়া কত হবে ভাইয়া, অবশিষ্ট হবে 100% মাইনাস ভাইয়া 75%, মানে কত পার্সেন্ট থাকবে, 25% অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট সূত্র কি ভাইয়া পড়ছেন আপনি, বলছেন ভাই 2^n লিখতে, ওটা কত পার্সেন্ট, 25%, তাহলে 25% মানে কত ভাই 1/4, এখন আপনি বলেন ভাই n এর মানটা কত, n এর মানটা কত 2। কোশ্চেনে যেহেতু বলছে টি বের করতে, আমরা টি = কি লিখবো, টি হাফ × 10, তাহলে 2 × 10 দ্যাটস মিন কত 20 দিন, হ্যাঁ, তাহলে আলটিমেটলি 20 দিন পর তার 75% ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, বা 25% কি থাকবে, অক্ষত থাকবে। সো দেন আমরা বলছি যে দুইটি হালকা মৌল একত্রিত একটি ভারী মৌল গঠন প্রক্রিয়া, ফিউ অল্প, তাহলে এটাকে হবে কি খুব একটা ভারী হচ্ছে না, তাহলে আলটিমেটলি ফিউশন, আনসারটা হবে কি ফিউশন, হ্যাঁ, এখানে ফিউ না, এটা আনসার হবে, হ্যাঁ, কতটা হবে ফিউশন, হ্যাঁ, নিউক্লিয়ার ফিউশন, মানে এটা কিন্তু আলটিমেটলি কি, এটা কিন্তু অনিয়ন্ত্রিত বিক্রিয়া, এটা কিন্তু আমরা সুসিঙ্গল বলতে পারবো না। তারপর একটা ইউরেনিয়াম দেওয়া আছে, ফিউশন দেখানো হচ্ছে, বলছে খালি বক্সটিতে আসলে কি বুঝবে বলো তো ভাইয়া, ছিল 92 সাথে 0 যোগ
তাহলে আলটিমেটলি 36 কত 36 কত হচ্ছে আলটিমেটলি 92 তো হচ্ছে, হ্যাঁ 36 92 নিচে বরাবর হয়ে গেল সব, কারণ আলটিমেটলি এখানে তো 0 এড হচ্ছে, এখানে 235, এখানে 237, তাহলে উপর হচ্ছে 237 ইকুয়াল, আমি জানি না এটা কত, তাহলে ধরলাম এক্স কত আছে ভাইয়া প্লাস 92 প্লাস কয়টা আছে 3, আলটিমেটলি 3, তাহলে 92 3 কত ভাইয়া 95, তাহলে 236 মাইনাস 95 আলটিমেটলি কত আসে ভাইয়া, আলটিমেটলি আনসার হচ্ছে 40 কত 141 মনে, হ্যাঁ 141, সো আনসার হচ্ছে কত 141। দেন বলছে নিউক্লিয়াসের এক্সটা আসলে কি, এটাকে আমরা এটা সলভ করেছি, যেহেতু হচ্ছে 4 আর 2 6, নিচে 6 আছে, আর এখানে 9 আর 4 13 কিন্তু আছে 12, তার মানে এটা 10, তার মানে নিউট্রন, হ্যাঁ 10 মানে কি নিউট্রন। দেন বলছে যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন আসলে কি হয়, তার আমরা জানি তার পারমাণবিক সংখ্যা কিন্তু এক বৃদ্ধি পেয়ে যায়। তারপর বলছে কি যে লিথিয়াম এটা হলে, তাহলে লিথিয়াম এখানে আছে 3, আর এখানে কত আছে দেখো তো, এই পাশে আছে 4, তারপরে এখানে একটা 1 অবশ্যই হবে, ওকে এখানে আছে 7, কিন্তু এখানে আছে কত 4 4 8, তাহলে এখানে একটা কি 1 হবে, তাহলে তার নাম হচ্ছে কি একটা প্রোটন, হ্যাঁ তার নাম হচ্ছে কি একটা প্রোটন। দেন বলছে নিউট্রন নির্গত হয় কখন, নিউট্রনটা বেসিক্যালি নির্গত হয় কোন রের মাধ্যমে, এটা আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে কি গামা রে নির্গমনের সময় বেসিক্যালি নিউট্রনটা নির্গত হয়, এবং এটা কিন্তু লাস্ট ইয়ারে তোমাদের 2022-23 সেশনে মেডিকেলে কিন্তু এসেছিল, হ্যাঁ লাস্ট ইয়ারের আগের ইয়ার যেটাকে বলে। দেন বলছে একটি নিউক্লিয়াসে বিক্রিয়ায় সংরক্ষিত থাকে আসলে কি, আমরা জানি যে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, তাহলে এখানে আলটিমেটলি তার কি রৈখিক যে ভরবেগ সেটা কি থাকে সংরক্ষিত থাকে, নিউক্লিয়ন কখনো সংরক্ষিত থাকে না, এটা কি আলটিমেটলি কম বেশি হতে পারে সমতা, হ্যাঁ সমতা সংরক্ষিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেন বলছে অ্যালুমিনিয়াম, এটা বলছে অ্যালুমিনিয়াম থেকে একটা আলফা বেরোচ্ছে, আলফা মানে তো হিলিয়াম নাকি, হ্যাঁ তো বলছে 13 2 আলটিমেটলি 15, তাহলে বলছে ওই এক্সটা আসলে কে হবে, তাহলে আমরা লেফট সাইড রাইট সাইড ঠিক করে ফেলি, তাহলে 13 2 15, তাহলে এখানে হবে কত, এখানে হবে 13, কারণ এই পাশে 2 আছে, দেখো 27 আর 4, তাহলে 31, এখানে কত হবে তাহলে 27, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো, 13 আলটিমেটলি কার, ঠিক আছে কি 27 4 31 13 2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা কি কোশ্চেনে কি কোনোভাবে ভুল আছে, কারণ একই জিনিস ওখানে নিউট্রনও দেওয়া আছে ভাইয়া, একই জিনিস এখানে সেম নিউট্রনও দেওয়া আছে, 13 2 15, আচ্ছা আচ্ছা সরি, এখানে একটু ভুল আছে মনে হচ্ছে ভাই আমার কাছে, কোয়েশ্চেনটাতে একটু ভুল আছে, কারণ এই পাশে তো ভাই এটা আছে, আমরা যদি এটা আলাদা একটা চিন্তা করি, এটা একটা আলাদা মনে করো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, এতগুলো নিউট্রন উৎপন্ন হয়েছে, তাহলে যেটা হওয়া লাগবে, আমরা জানি সবসময় লেফট সাইড আর রাইট সাইড সমান হওয়া লাগবে, তাহলে আমরা তো বুঝলাম যে এখানে 13 আছে, এখানে 2 আছে 15, তাহলে এই পাশে যেহেতু অলরেডি 2 চলে আসছে, এখানে অবশ্যই 13 হবে, সেম এখানে আছে 27 আর 4 কত 31, তাহলে এখানে সেম কত আছে এটা 27, তবে দুঃখের বিষয় আমার মনে হচ্ছে কেন জানি যেখানে কোনো একটা কিছু গুণ ছিল, বা এখানে এরকম হয়তো থাকতে পারে n00, হ্যাঁ এখানে এরকম একটা থাকতে পারে, যদি এটা হয় বাট নাহলে এই কোয়েশ্চনটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ সরি অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে একটা ভুল আনসার, ভুল কোয়েশ্চেন আর কি, হ্যাঁ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন আর কি। সো এখানে যেহেতু আনসারটা ফসফরাস দেওয়া আছে, তাহলে ফসফরাস মানে কত 15 না হয়, তাহলে 13 2 15, তার মানে এখানে 15 হতে গেলে অবশ্যই এটা কিন্তু 0 হয়ে যাওয়া লাগবে, হ্যাঁ সো এটা কিন্তু 0 হয়ে যাওয়া লাগবে, সো এটা বি কেয়ারফুল। বলছে নিচের কোন বিক্রিয়ায় নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপন্ন করা, আমরা জানি নিউক্লিয় চুল্লিতে কি হয়, নিউক্লিয়ার ফিশন মানে নিয়ন্ত্রিত বিক্রিয়ার মাধ্যমে, নিয়ন্ত্রিত শৃঙ্খলা যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। তারপর এটা বুঝলাম যে ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয়, কারণ আলটিমেটলি সে কি করে নেয়, এই নিউট্রনগুলোকে কি করে নেয় শোষণ করে নেয়, আর পানি দিয়ে কি করা হয় এটাকে কন্ট্রোল করা হয়, পানি দিলে এটার মানে ব্লাস্ট হলে সেটা কন্ট্রোল হয়ে যায়। তারপর হচ্ছে সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়, হাইড্রোজেন থেকে কি বেসিক্যালি হাইড্রোজেনটা সূর্যের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়ে যায় হিলিয়ামে কনভার্ট হয়ে যায়, হিলিয়াম গ্যাস, হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে কি এই জন্য উদ্বায়ী গ্যাস হিসেবে চিন্তা করা থাকা হয় হাইড্রোজেনকে। সো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা মেডিকেলে কিন্তু এই বছরই এসেছে তোমাদের 23-24 সেশনে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ সো দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন, এবং মোটামুটি আমরা চেষ্টা করলাম খুবই একদম মানে যতটুকু তোমাদেরকে এটা ভেঙে ভেঙে চ্যাপ্টারটা বোঝানো যায়, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো আসলে প্রবলেম থাকার কথা না, যদি ওই ট্রিক্সগুলো খুব ভালোভাবে ফলো করতে পারো। এবং আমি একটা ব্যাপার মানে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, অপশনে দুইটা মানে ঝামেলা হয়, একটা হচ্ছে যে তোমার একটু বিগ ক্যালকুলেশন থাকে, কিন্তু অপশনের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু একটু দূরবর্তী থাকে, সেক্ষেত্রে এখানে ম্যাথ করে করতে হবে। আবার অনেক সময় থাকবে যে অপশনগুলো কাছাকাছি কিন্তু একটা ডিফারেন্স থাকতে, মানে তুমি অপশনের দিকে তাকাইলেই বুঝতে পারবে যে আনসারটা আসলে কেমন হতে পারে, যদি তোমার মিনিমাম বেসিকটা থাকে। যেমন ওই যে আলফা বিটার যে ব্যাপারটা আমরা বলছিলাম গত ক্লাসে, যে তুমি কিভাবে হচ্ছে বুঝবা কেমনে আলফার মানটা মানে বিবর্ধন গুণকটা কেমনে 1 এর নিচে হয়, বিটাটা কেমন 1 এর উপর, সেই ব্যাপারগুলো যদি তুমি অ্যানালাইসিস করতে থাকো তো আশা করি তুমি তখন কিছু ভালো করতে পারবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।